হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের লেকচার 6-এ। দেখো ক্লাস কিন্তু ভাই ক্লাস হ্যাঁ ওকে। আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে, আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো আছে। তো যেটা বলতেছিলাম, দেখো ক্লাস কিন্তু ক্লাসের গতিতে চলে যাচ্ছে। সো তোমরা যদি ক্লাসগুলো জমায় রাখো তাহলে কিন্তু পরে কভার করতে তোমারই কষ্ট হবে। দেখো কেমিস্ট্রি জিনিসটা মানে কি, অবশ্যই ফিজিক্স আর ম্যাথ থেকে মানে ধরো একটু অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু বুঝতে হয়। যেমন ফিজিক্স আর ম্যাথে তুমি অনেক টাইপ করতে পারো, যে ধরো একটা টাইপের ম্যাথ করে গেলা, তাহলে ওই টাইপের সবগুলো ম্যাথ তোমার কভার হয়ে যায়। বাট কেমিস্ট্রিতে একটু ডিটেলে তোমাকে পড়া লাগে, কারণ অনেকগুলো ব্যতিক্রম কিন্তু এখানে আছে, ব্যতিক্রমের রিজনও আছে সবগুলা। বাট এটাই বলতেছি, কেমিস্ট্রি যদি তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে কেমিস্ট্রি অনেক মজার। আর মানে তুমি যদি চিন্তা করো যে না, আমি ক্লাস জমায় রাখবো পরে গিয়ে কভার করবো, তাহলে কিন্তু তোমার অনেক কষ্ট হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকের ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি শেষ করব, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা শেষ করে ফেলার চেষ্টা করব, যাতে আমরা আগামী ক্লাসে শুধুমাত্র পর্যাপিত ধর্মগুলোর উপর প্র্যাকটিস করতে পারি। আর আমাদের যে নেক্সট উইকলি এক্সাম, একটু আমাকে তোমরা কাইন্ডলি জানাইও যে নেক্সট উইকলি এক্সামটাকে আমরা সানডে নিব নাকি মানডে নিব। কারণ তোমরা অনেকেই বলছো সানডে নাকি তোমাদের বায়োলজিতে উইকলি এক্সাম আছে। তাহলে যদি সানডে বায়োলজিতে উইকলি এক্সাম থাকে তাহলে আমরা মানডেতে নিব। সেটা হচ্ছে ওই যে পর্যাপিত ধর্মের উপর, পুরো পর্যাপিত ধর্মের উপর কিন্তু তোমাদের উইকলি এক্সাম হবে। সো চলো আমরা তাহলে শুরু করি, আসো। সো একটু তাহলে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমি তাহলে শুরু করি। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। আমাকে একটু জানাও যে আগের লেকচারটা সবাই করে আসছো কিনা। আগের লেকচার করা না থাকলে কিন্তু তোমরা এটা পারবা না। সো রেজাল্ট পাও নাই, রেজাল্ট আমি আরমানকে বলবো যে রেজাল্টটা যেন পোস্ট করে দেয়, অলরেডি রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। ওকে, চলো শুরু করি, আসো শুরু করি। আমাকে একটু জানাও যে তোমরা আইনীকরণ শক্তি আগে কি সবাই পড়ে আসছো। দেখো আমি তোমাকে যদি সামারি করি, আইনীকরণ শক্তি জিনিসটা কি ছিল। জিনিসটা ছিল হচ্ছে এরকম, যে ধরো তুমি এখানে একটা সোডিয়ামকে নিছো, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এখান থেকে তুমি একটা ইলেকট্রন বের করবা। তো এই ইলেকট্রন বের করে এটাকে ধরো তুমি সোডিয়াম প্লাস গ্যাসীয় অবস্থায় পরিণত করবা। তো এই যে ইলেকট্রনটা বের করতেছো, এই ইলেকট্রন বের করতে মিনিমাম যতটুকু এনার্জি প্রয়োজন ছিল তাকে আমরা আয়নীকরণ শক্তি বলছিলাম, মনে আছে কিনা দেখো। এই যে ডেল্টা এইচ, তাকে আমরা কি বলছিলাম, আয়নীকরণ শক্তি বলছিলাম। আর এটা কি হইতো, এটা পজিটিভ হইতো, তাপ হারি কেন, কারণ ইলেকট্রন তো আর নিজে নিজে বের হবে না, এখানে কি করতে হবে, ইলেকট্রনকে জোর করে বের করতে হবে বা একটা এনার্জি খরচ করতে হবে। এই জন্য এখানে কিন্তু এটা তাপ হারি বিক্রিয়া ছিল। এগুলো আমরা পড়ছিলাম, রাইট। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শুরু করবো। একটা জিনিস তুমি আমাকে তাহলে বলো তো, আমরা তোমাদেরকে আরেকটা জিনিস পড়েছিলাম, যে একটু করে আমাকে বলো, আকার এটা যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে, একটু বলতে পারবা। আকার এটা যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে। ওয়ালাইকুম আসসালাম, বলো তো। আয়নীকরণ শক্তি কিন্তু কম হবে, সেক্ষেত্রে কেন বলো, কারণ আকার বড় হইলে নিউক্লিয়াস থেকে শেষ ইলেকট্রনের দূরত্ব বেশি, ফলে ইলেকট্রনকে সহজেই বের করে ফেলা যাবে। তাহলে অল্প এনার্জি দিলেই ইলেকট্রন কিন্তু বের হয়ে আসবে। এই ক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তি কি হয়ে থাকে, কম হয়ে থাকে। এটা আমরা দেখে আসছি অলরেডি। আচ্ছা, এটা কেন বললাম, চলো একটা উদাহরণ দিই তোমাকে। ধরো এখানে যদি আমাকে বলে কেউ, ধরা যাক আমার কাছে অ্যালুমিনিয়াম 3+ আছে, আর আমার কাছে এখানে সোডিয়াম প্লাস আছে। তা আমাকে এখানে বলতেছে এদের আকার কোনটা কি হবে বলো তো। দেখো তুমি যদি লক্ষ্য করে দেখো, এইখানেও তোমার হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। এই জায়গাতেও কি থাকবে বলো, 10টা ইলেকট্রন, এটা আমরা সবাই জানি। বাট এইখানে অ্যালুমিনিয়ামে প্রোটন থাকে কয়টা, 13টা প্রোটন থাকে। তাহলে এইখানে প্রোটন থাকবে 13টা, এই জায়গায় প্রোটন থাকবে 11টা। বলো তো ভাই কোন জায়গাটার আকার ছোট হবে, এখানে 13টা প্রোটন মিলে ইলেকট্রনকে টানবে, এখানে 11টা প্রোটন মিলে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এখানে আকর্ষণটা বেশি হবে না, কারণ এখানে প্রোটন সংখ্যা বেশি। তাহলে এইটার কিন্তু আকার ছোট হবে। তাহলে আমি বলতে পারি যে আকারের যদি আমি ক্রম করি, আকার, তাহলে আমি যদি বলি আকারের ক্রম, তাহলে আকার কিন্তু কার ছোট হবে, এই যে অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ এর কিন্তু আকার ছোট কার তুলনায়, সোডিয়াম প্লাসের তুলনায়। তাহলে তুমি একটু করে আমাকে বলো, যেহেতু অ্যালুমিনিয়াম 3+এর আকার ছোট, তাহলে ওইখান থেকে তুমি যদি ইলেকট্রন বের করতে চাও, কোত্থেকে, অ্যালুমিনিয়াম 3+ থেকে, সেখান থেকে তাহলে তোমাকে বেশি এনার্জি দিতে হবে। তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি হবে বলো তো, আয়নীকরণ শক্তিটা কার বেশি হবে, যেহেতু এটার আকার ছোট, তাই এখান থেকে ইলেকট্রন বের করতে অনেক বেশি তোমাকে এনার্জি দেওয়া লাগবে। তাহলে এখান থেকে আকার ছোট হওয়ার কারণে এনার্জি বেশি দেওয়া লাগবে, তাহলে আয়নীকরণ শক্তিটা বেশি হবে। তাহলে এখানে আয়নীকরণ শক্তি বেশি হবে কার, অ্যালুমিনিয়ামে 3+-এর, এটা আয়নীকরণ শক্তি এখানে বেশি হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। এতটুকু দেখো তো বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো, না বুঝলে আমাকে বলতে পারো, এতটুকু কি বোঝা গেছে ভাই। ওকে, তাহলে যদি সেম ধরো আয়নগুলার, ভালো করে বুঝো, যে দুইটা আয়নের মধ্যে কম্পারিজন করতে বলবে, যে দুইটা আয়নের মধ্যে কি করতে বলবে, কম্পারিজন করতে বলবে, সেই দুইটা আয়নের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়, যদি কি সমান হয়ে যায়, ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায়, তাহলে তুমি এই যে আকার দিয়ে কম্পারিজন করে এই আনসারটা দিয়ে দিবা। পারা যাবে জিনিসটা, বলো তো। আচ্ছা আরেকবার বলবো, বলতেছি দেখো।
তোমাকে অলরেডি গত ক্লাসে আমি পড়াইছি, আকার যদি বড় হয় তাহলে কি হয়, আয়নীকরণ শক্তি কম হয়। কেন? কারণ আকার বড় হওয়া মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে শেষ ইলেকট্রনের দূরত্ব বেশি, ফলে ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস টানতে পারবে কম, ফলে কিন্তু তোমার কি হবে বলতো, বাইরে থেকে অল্প এনার্জি দিলেই ইলেকট্রন কিন্তু বাইরে চলে যাবে, সেখানে আয়নীকরণ শক্তি বেশি দেওয়া লাগতেছে না। তো এইটা তো আমরা সবাই জানি যে আকার যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি কি হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে। এখন তুমি চিন্তা করে দেখো, এখানের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ দিছে আর সোডিয়াম প্লাস দিছে, এখানেও 10টা ইলেকট্রন আছে, এখানেও 10টা ইলেকট্রন আছে, মানে দুটোতে সমান ইলেকট্রন আছে। তো এখানে থাকে প্রোটন 13টা, এখানে থাকে প্রোটন 11টা। তো যেখানে প্রোটন সংখ্যা বেশি আমরা সবাই জানি সেখানে আকর্ষণ বেশি হবে, অর্থাৎ এখানে আকারটা ছোট হবে। তাহলে আকার ছোট হবে কিন্তু অ্যালুমিনিয়াম 3+-এর, তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম 3+-এর আকার ছোট, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করতে বেশি এনার্জি দিতে হবে। তাই আয়নীকরণ শক্তি কার বেশি হবে, অ্যালুমিনিয়াম 3+-এর হবে। তাহলে যদি আমার সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে আমরা মনে রাখবো প্রোটন সংখ্যা বা আকার দিয়ে আমরা কম্পারিজন করব। বাট যদি এমন হয়, চিন্তা করে দেখো তো, যদি এমন হয় যে ধরো তোমাকে এখানে বললো যে সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস, কি বললো, সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস এদের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, এটা জিজ্ঞেস করছে। তুমি যদি লক্ষ্য করে দেখো, সোডিয়াম প্লাস যেটা আছে, সোডিয়াম প্লাসে ইলেকট্রন থাকে কিন্তু 10টা, বাট এখানে ম্যাগনেসিয়াম প্লাসে কিন্তু ইলেকট্রন থাকে হচ্ছে 11টা। দেখছো, দুটো কিন্তু ডিফারেন্ট ইলেকট্রন, একটাতে ইলেকট্রন আছে 10টা, একটাতে ইলেকট্রন আছে 11টা। যদি সেম সংখ্যক ইলেকট্রন থাকতো তাহলে তুমি আকার দিয়ে কম্পারিজন করতে পারো, কারণ যদি আকার এখানে সেম সংখ্যক ইলেকট্রন আছে, বাট এখানে কি বলতো, সেম সংখ্যক ইলেকট্রন আছে নাই, তাহলে এখানে তুমি কিভাবে কম্পারিজন করবা? এখানে যদি সেম সংখ্যক ইলেকট্রন না থাকে তখন তুমি যে ওই আয়নগুলোকে আগে ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে রিপ্লেস করবা। যেমন আমি তোমাকে বলি, দেখো বুঝাই বলি, এইখানে তো ইলেকট্রন আছে 10টা আর এখানে ইলেকট্রন আছে 11টা, দুটোতে ডেফিনেটলি সেম সেম সংখ্যা না। বলো তো 10 ইলেকট্রন কার থাকে? 10 ইলেকট্রন থাকে নিয়নের। আর 11টা ইলেকট্রন কার থাকে? 11 ইলেকট্রন থাকে সোডিয়ামের। তো তখন তুমি কি করবা, ইলেকট্রন সংখ্যা সমান না হইলে ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে রিপ্লেস করবা। এবার বলো তো নিয়ন আর সোডিয়ামের মধ্যে কার তোমার হচ্ছে আমাদের এই যে আয়নীকরণ শক্তি বেশি? নিয়ন আর সোডিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? নিয়ন আর সোডিয়ামের মধ্যে ডেফিনেটলি নিয়নের। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর নিয়ন দেখো উপরে থাকে সোডিয়ামের, তাহলে নিয়নের আয়নীকরণ শক্তি বেশি, তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে কনসেপ্টটা আমি তোমাকে বলি, দুইটা কেস হইতে পারে, দেখো কেস হইতে পারে দুইটা। একটা কেস হইতে পারে যেখানে যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে তুমি আকার দিয়ে কম্পারিজন করবা। কি থাকে? যদি যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তবে আকার দিয়ে কনসিডার করব। আর যদি ইলেকট্রন সংখ্যা ভিন্ন থাকে, আর যদি কি হয়, ইলেকট্রন সংখ্যা ভিন্ন থাকে তবে ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে রিপ্লেস করব। মৌল দিয়ে রিপ্লেস করে বিবেচনা করব, রিপ্লেস করে কনসিডার করব। বলো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? এক সেকেন্ড, বলো তো এটা বুঝতে পারছো কিনা? কি হলো এটা? দাঁড়াও লক করি। ওকে, কনসিডার করব। একটু করে আমাকে কমেন্টে জানাও যে ভাই এতটুকু বোঝা গেছে কিনা। এতটুকু কি সবাই বুঝতে পারছি আমরা যে কখন কি করতে হবে? যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে এক ধরনের নিয়ম, আর যদি তোমার ইলেকট্রন সংখ্যা সমান না থাকে তাহলে কিন্তু আরেক ধরনের নিয়ম। হোপফুলি বুঝতে পারছো। আমি দেখি ক্লাসটা কোথায় চলে গেল। হ্যাঁ আসছে। ওকে, হ্যাঁ আকার বলতে এই যে আকার বলতে কোনটা ছোট কোনটা বড়, যার আকার ছোট যার আকার বড় হবে তার আয়নীকরণ শক্তি কম হবে, যার আকার ছোট হবে তার আয়নীকরণ শক্তি বেশি হবে। ওকে, একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো, তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। দেখো বুঝছো কিনা জিনিসগুলো, একদম সিম্পল হিসাব। তুমি আগে দেখবা যে তোমাকে যে দুইটা আয়ন দেওয়া আছে, দেখো মৌলের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, তোমাকে আয়নের ক্ষেত্রে দেখতে হবে। আয়ন যদি দেওয়া থাকে, আয়নের দুটো হইতে পারে, একটা হচ্ছে আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা সমান হইতে পারে, আর একটা হচ্ছে আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা অসমান হইতে পারে। যদি আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে তুমি আকার দিয়ে কনসিডার করবা। কি কনসিডার করবা? আকার দিয়ে কনসিডার করবা, মানে কার আকার ছোট কার আকার বড় সেটা দেখবা। যেমন যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হবে। আবার যদি ইলেকট্রন সংখ্যাগুলো ভিন্ন হয় তখন কি করবা? ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে রিপ্লেস করবা, ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে রিপ্লেস করবা। তারপরে দেখবা এই দুইটা মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, কার হচ্ছে কম। তো এটা হচ্ছে বেশি, তাহলে এটার আয়নীকরণ শক্তি বেশি হবে। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। ওকে, সো এবার দেখো, তার মানে ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে। ওকে, এবার চলো তোমাকে আরেকটা জিনিস দেখাই আসো। ধরো এটা তো সবার তোলা হয়েছে, চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সটে যাই। দেখো ধরো তোমাকে এরকম বলছে যে কিরকম, ধরো তোমাকে দেওয়া আছে আর্গন আর
তোমাকে ধরো দেওয়া আছে, বললো আর্গন আর্গন আর সিএল মাইনাস, এর মধ্যে বলো তো কোনটা বড় হবে কোনটা ছোট হবে, বা কোনটার আয়নীকরণ শক্তি বড় হবে বেশি হবে। চলো দেখি আসো। দেখো ফার্স্টে এখানে বলো তো কয়টা ইলেকট্রন থাকবে, এখানে থাকবে 18টা ইলেকট্রন। তাহলে এখানে থাকবে কয়টা ইলেকট্রন, এখানে থাকবে 18 ইলেকট্রন। ওকে, কারণ ক্লোরিনে 17টা থাকে, ক্লোরিন মাইনাস মানে 18টা থাকবে, মাইনাস মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। এখানে প্রোটন সংখ্যা কার কয়টা, 18টা। এখানে প্রোটন সংখ্যা কয়টা, 17টা। তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা বেশি হচ্ছে, এখানে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হলে আকার দিয়ে কনসিডার করবা, আর আকারের ক্ষেত্রে কি হয়, যার প্রোটন সংখ্যা বেশি থাকে তার আকারটা ছোট থাকে। তাহলে আকার দিয়ে যদি আমি কনসিডার করি আকার, তাহলে এখানে কার আকারটা ছোট বলো তো, এখানে কিন্তু আর্গনের আকারটা কিন্তু এই ক্লোরিন মাইনাস থেকে ছোট। ওই যে আমি যদি ভ্যান্ডার ওয়ালস না, আমরা যারা সমযোজী ব্যাসার্ধ চিন্তা করব, তাহলে বলো তো আয়নীকরণ শক্তি তাহলে কোনটার বেশি হবে, ডেফিনেটলি আয়নীকরণ শক্তি বেশি হবে কোনটার, যেহেতু এখানে এটার আকার ছোট। তাহলে এখান থেকে কিন্তু আয়নীকরণ শক্তি বেশি হবে কিন্তু আর্গনেরটা সিএল মাইনাস থেকে বেশি হবে। দেখো একটু বুঝছো কিনা জিনিসটা, না বুঝলে আমাকে বলতে পারো, আর্গনেরটা সিএল মাইনাস থেকে বেশি হবে। ক্লিয়ার জিনিসটা, বলো তো এটা কি বুঝতে পারছো কিনা। খেয়াল করো, দুইটাতেই ইলেকট্রন সংখ্যা সমান, তার ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট। তাহলে আকার ছোট কার, আকার ছোট হচ্ছে আর্গনের। আর যার আকার ছোট তার থেকে ইলেকট্রন বের করা কষ্ট বেশি, তাহলে আর্গন থেকে ইলেকট্রন বের করা কষ্ট বেশি, তাহলে আর্গনের আয়নীকরণ শক্তি বেশি হবে। এই জিনিসটাকে অন্যভাবেও দেখতে পারো। দেখো কিভাবে দেখতে পারো, দেখো মাইনাস থাকা মানে কি, মাইনাস থাকা মানে ইলেকট্রন বেশি আছে, তো বাইরের কক্ষপথে কি হবে, বিকর্ষণ বেশি হবে ইলেকট্রনের মধ্যে, ফলে ইলেকট্রনগুলো কক্ষপথে থাকতে চাইবে না। তখন কি হবে, তুমি ইলেকট্রনকে সহজেই বের করে ফেলতে পারবা বিকর্ষণের কারণে। এই জন্য মনে রাখবা পজিটিভ আয়নের, মনে রাখবা একটা জিনিস কি মনে রাখবা, পজিটিভ আয়ন এর আয়নীকরণ শক্তি সবসময় বেশি হয়, আর নেগেটিভ আয়ন এদের আয়নীকরণ শক্তি সবসময় কম হয়। কেন নেগেটিভ আয়নের কম হবে বলো তো, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন থাকলে কি হবে, ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে, ফলে সেই ইলেকট্রনকে সহজেই বের করে ফেলা যাবে, মানে ইলেকট্রন এখানে থাকতে চাইবে না, সহজেই বের করা যাবে, তাই আয়নীকরণ শক্তি এখানে কম হয়ে থাকে। এটা একটু বোঝা গেছে কিনা আমাকে জানাও তো সবাই একটু। আর পজিটিভের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন এমনিই কম আছে পজিটিভের ক্ষেত্রে, তাহলে ওইখান থেকে ইলেকট্রন বের করতে গেলে ওইখানে কিন্তু প্রোটন কর্তৃক আকর্ষণ বেশি বা নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বেশি, তাই এনার্জি দিতে হবে বেশি, তাই আয়নীকরণ শক্তি বেশি হবে। ওকে, এতটুকু কি বুঝতে পারছি সবাই আমরা, আশা করি এতটুকুতে আমাদের কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি তাহলে আমাকে 4টা আয়ন দেয়, মানে 4টা যেখানে বলো, ধরো একটা বললো সোডিয়াম প্লাস, একটা বললো অ্যালুমিনিয়াম 3+, একটা বললো এখানে আমার কাছে আর্গন, একটা বললো ধরো সিএল মাইনাস, বলো তো এখানে তাহলে সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কার হবে, সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কার হবে এখানে, খেয়াল করি আসো। ফার্স্ট অফ অল এরা, তুমি যদি ইলেকট্রন সংখ্যা দিয়ে চিন্তা করে দেখো, এরা কিন্তু কোন পর্যায়ে আছে, আর্গন আর ক্লোরিনগুলা তৃতীয় পর্যায়ে আছে। আর ইলেকট্রন সংখ্যা যদি চিন্তা করো, এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে উঠে গেছে, কারণ এদের 10টা করে ইলেকট্রন। তাহলে ডেফিনেটলি এই দুইটার আয়নীকরণ শক্তি এই দুইটা থেকে বেশি হবে। এটা কি বুঝতে পারছো সবাই, দেখো তো এই যে এই দুইটার ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা, তার মানে এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে চলে গেছে এখন। আর এই দুইটার ইলেকট্রন সংখ্যা কয়টা, 18টা করে, এরা কিন্তু নিচের পর্যায়ে আছে। তাহলে এই দুইটার মধ্যে কোন জোড়ার আয়নীকরণ শক্তি বেশি হবে বলো তো, আমি যদি এটাকে 1 নাম্বার জোড়া আর এটাকে যদি 2 নাম্বার জোড়া বলি, কোন জোড়ার আয়নীকরণ শক্তি বেশি হবে, ডেফিনেটলি 1 নাম্বার জোড়ার, কারণ 1 নাম্বার জোড়া হচ্ছে উপরে আছে, মানে দ্বিতীয় পর্যায়ে আছে। এখন তুমি খেয়াল করো, এই 1 নাম্বার জোড়ার মধ্যে আবার কার আয়নীকরণ শক্তি বেশি, অ্যালুমিনিয়াম 3+, একটু আগে দেখে আসছি আমরা, তাহলে অ্যালুমিনিয়াম 3+-এর আয়নীকরণ শক্তি আবার বেশি, কার তুলনায়, সোডিয়াম প্লাসের তুলনায়। আর এই দুটার মধ্যে কার বেশি বলো তো, আর্গনের বেশি, কার তুলনায়, সিএল মাইনাসের তুলনায়। এটা হচ্ছে আমার একটা ক্রম। তাহলে বলো এটা বোঝা গেছে কিনা, যদি বুঝে থাকো তাহলে একটু তুলে ফেলো, তোলা হলে আমাকে কমেন্টে জানাও, তাড়াতাড়ি তুলতে হবে, আজকে অনেক পড়া। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো এখানে কোনো সমস্যা নাই। সবার তোলা হয়েছে, এটা ডান। চলো নেক্সটে যাই। নেক্সটে এবার তোমাকে জিনিস দেখাই আসো। সেটা হইলো, ধরো আমাকে এখানে কিছু মৌল দিছে, একটা দিছে হচ্ছে আমার কাছে এখানে সোডিয়াম, ভালো করে লক্ষ্য করো, তারপর দিছে ধরো আমার কাছে এখানে ম্যাগনেসিয়াম, তারপর দিছে হচ্ছে আমার কাছে অ্যালুমিনিয়াম, তারপর দিছে সিলিকন, তারপর দিছে ফসফরাস। এই টাইপের কিছু মৌল আমাকে দেওয়া আছে, ভালো কথা খুব। এখন আমাকে বলতেছে এদের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির কম্প্যারিজন করো, মানে প্রথম আয়নীকরণ শক্তি কার বেশি হবে কার কম হবে। দেখো তো এরা সবাই হচ্ছে একটা পর্যায়ের বাম থেকে ডানে আছে, আর আমরা সবাই জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তবে কিছু ব্যতিক্রম থাকে, ওই যে পূর্ণ শক্তি আর অর্ধপূর্ণর কারণে। তাহলে এখানে বলো তো সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কার হবে, এখানে এখানে সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কার হবে, যে সবার ডানে থাকবে তার, অর্থাৎ এখানে সব থেকে বেশি আয়নীকরণ শক্তি হবে বামের যে থাকবে তার কিন্তু সবচেয়ে কম হবে। তাহলে সব থেকে কম হবে কার,
সব থেকে কম হবে কিন্তু সোডিয়ামের, সোডিয়াম সব থেকে বামে আছে। এরপরে আস্তে আস্তে ডানে যাবা। বাট ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে একটা পার্থক্য ছিল, মনে আছে কিনা দেখো, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামে কিন্তু ম্যাগনেসিয়ামে পূর্ণ থাকতো, এরপরে কিন্তু অ্যালুমিনিয়াম হবে, তারপর হবে ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? কারণ ম্যাগনেসিয়ামে এটা কিন্তু বড় ছিল। তারপরে হবে সিলিকন, এরপরে হবে এখানে ফসফরাস। যদি এখানে সালফার সহ থাকতো তাহলে কিন্তু আবার ডিফারেন্ট হইতো। সালফার সহ থাকলে কিন্তু এখানে কি হইতো বলো তো, আগে সালফার হইতো, তারপর হইতো ফসফরাস। তো এটা দরকার নেই, এটা আমি পরে দেখাবো, এটা দরকার নেই এখন। সালফার ছাড়াই চিন্তা করো, একটা একটা ঝামেলা মিটে আসো। ধরো ফসফরাস, বলো এইটা বুঝতে পারছো কিনা সবাই? এটাতে কারো কোনো ডাউট আছে কিনা একটু করে আমাকে জানাও তো। এটাতে কি কারো কোনো ডাউট আছে? আরেকবার বলবো, বলতেছি দেখো, বলতেছে এই যে তোমাকে 5টা মৌল দিছে, 5টা মৌল হচ্ছে তৃতীয় পর্যায়ের এবং 5টা মৌল বাম থেকে ডানে গেছে। দেখো এখন বলছি এদের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির মধ্যে কম্পেয়ার করো। এখন আমরা সবাই জানি একটা পর্যায়ে তুমি যদি কি করো, একটা পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে আয়নীকরণ শক্তি বাড়ে নাকি হ্রাস পায় বলো তো? বাম থেকে ডানে যাওয়া হইলে আয়নীকরণ শক্তি কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সে যে সবার বামে আছে তার আয়নীকরণ শক্তি সব থেকে কম। তো সবার বামে কি আছে? সবার বামে আছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তি সব থেকে কম। তারপরে তো আস্তে আস্তে বাড়বে। তো বাড়লে কি হবে? অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম ছিল, ম্যাগনেসিয়ামের পূর্ণ উপশক্তি থাকতো, তাই ম্যাগনেসিয়ামটা কিন্তু বেশি হবে কার তুলনায়? অ্যালুমিনিয়ামের তুলনায়। তাই ম্যাগনেসিয়ামটা অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়েছে। আবার এখানে গেছে সিলিকন, এখানে গেছে ফসফরাস। বুঝতে পারছো? এবার দেখো বুঝছো কিনা। ভাইয়া ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের জায়গাটা একবার দেখাচ্ছি আমি তোমাকে। দেখো ম্যাগনেসিয়ামে কি হয় ভাই, দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তুমি যদি লক্ষ্য করে দেখো ম্যাগনেসিয়াম থাকে 12। তো এটা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কীরকম, এখানে বসবে নিয়ন মানে 10টি ইলেকট্রন, এখানে বসবে 3s2। আর অ্যালুমিনিয়ামে কি হয়, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 হয়ে থাকে। তো 13 যদি লক্ষ্য করো, 13 এরপরে তুমি দেখো যদি, তাহলে নিয়ন, এরপর হবে এখানে 3s2, এখানে হবে 3p1। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয় দেখো, এটা কিন্তু পূর্ণ পূর্ণ শক্তি স্তর, তাই এখানে কিন্তু ইলেকট্রন বের করা কষ্ট বেশি এখান থেকে। আর এটা কিন্তু পূর্ণ না, এটা আংশিক পূর্ণ, এটা অর্ধপূর্ণ না, এটা পূর্ণ না। 3p1টা বা 3s2 কিন্তু পূর্ণ, তাই ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করা অনেক কষ্ট। তাই ম্যাগনেসিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তি কার থেকে বেশি হয়? অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়। আর যদি কোশ্চনে শুধু আয়নীকরণ শক্তি লেখা থাকে, এটা দ্বারা কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি বোঝানো হয়। আমরা যে বলি না যে কিছু ব্যতিক্রম ছিল, মনে আছে কিনা দেখো, যে বলছিলাম সেগুলো কিন্তু সবগুলো প্রথম আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ছিল। ভাইয়া আগেরটা বুঝি নাই, আগেরটা বলতে কোনটা বুঝো নাই বলো তো? আগেরটা মানে আগের পৃষ্ঠা বলতেছো? 2-3 জন কমেন্ট করতেছো আগেরটা বুঝি নাই, আগেরটা বলতে কোনটা বোঝাচ্ছ? আগের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা বলতেছো? একটু করে বলো তো, যে কমেন্ট করতেছো নাম কি? আগের পৃষ্ঠা বুঝো নাই? আচ্ছা আগের পৃষ্ঠা না বুঝলে আগের পৃষ্ঠা একটু পরে বোঝাচ্ছি, এখন যেটা বোঝাচ্ছি সেটা আগে চলে আসি, আগের পৃষ্ঠা পরে বোঝাচ্ছি, কেমন? একটু ধৈর্য ধরো। আচ্ছা এটা এটা বুঝো, পরে আগের বিষয়টা পরে বোঝাচ্ছি। দেখো আচ্ছা আগে আমাকে বলো তো, একটু করে একবার ক্লিয়ার করো তো, প্রথম আয়নীকরণ শক্তিতে কারো কোনো ডাউট আছে? প্রথম আয়নীকরণ শক্তিতে কারো কোনো ডাউট আছে? প্রথম আয়নীকরণ শক্তিতে কারো কোনো ডাউট আছে? সবাই কি বুঝতে পারছো প্রথম আয়নীকরণ শক্তি? আশা করি বুঝতে পারছো। এবার আসো, আমরা এবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করব। আমরা এবার কি বের করব? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আমরা এবার বের করব দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কি মনে হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রমটাও কি এরকম হবে? চলো দেখার চেষ্টা করি। দেখো প্রথম আয়নীকরণ শক্তি জিনিসটা কি, ধরো এক্স থেকে তুমি ইলেকট্রন বের করে এক্স প্লাসে পরিণত করছো। ভালো করে বুঝো, এক্স থেকে ইলেকট্রন বের করে এক্স প্লাসে পরিণত করছো। তো এই এক্স থেকে ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার তাকে তুমি বলছো প্রথম আয়নীকরণ শক্তি। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনো, যে এক্স থেকে যখন তুমি ইলেকট্রন বের করছো তখন যে শক্তিটা দরকার তা কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি। বলতো দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাব করার সময় কার থেকে ইলেকট্রন বের করবা? দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাব করার সময় কার থেকে ইলেকট্রন বের করবা? যখন তুমি প্রথম আয়নীকরণ শক্তি বের করছো, প্রথম আয়নীকরণ শক্তি মানে কি, ওই এক্স থেকে একটি ইলেকট্রন বের করছো, সেটা ছিল প্রথম আয়নীকরণ শক্তি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার সময় কি করি আমরা জানো? এই যে দেখো আমরা এখানে এক্স প্লাসকে নিব। দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি, ওই যে একক ধনাত্মক আয়ন থেকে একটি ইলেকট্রন বের করে দ্বিধনাত্মকে পরিণত করার জন্য যে শক্তি দরকার, তো তাকে আমরা বলতেছি তোমার দ্বিতীয়। তার মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার সময় কিন্তু আমরা এটা করি, এইখান থেকে এই এক্স প্লাস থেকে আমরা ইলেকট্রন বের করার জন্য যে শক্তি লাগবে তা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দেখো বুঝতেছো কিনা, মানে পয়েন্টটা আমি তোমাকে বুঝাই। প্রথম আয়নীকরণ শক্তি মানে কি, ওই এক্স থেকে ইলেকট্রন বের করে এক্স প্লাসে পরিণত করব। এক্স থেকে ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার তাকে আমরা বলতেছি প্রথম আয়নীকরণ শক্তি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি বোঝাবে, এক্স প্লাস থেকে ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার তাকে আমরা বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এটা বুঝতে পারছো সবাই? বলো তো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু আমরা এক্স প্লাস থেকে ইলেকট্রন বের করি, প্রথম আয়নীকরণ শক্তিতে আমরা এক্স থেকে ইলেকট্রন বের করি। তাহলে বলো তো তৃতীয় আয়নীকরণ শক্তিতে আমরা কার থেকে ইলেকট্রন বের করব? তৃতীয় আয়নীকরণ শক্তিতে, তৃতীয় আয়নীকরণ শক্তিতে আমরা কার থেকে ইলেকট্রন বের করব? তৃতীয় আয়নীকরণ শক্তিতে,
তৃতীয় আয়নীকরণ শক্তিতে আমরা কার থেকে ইলেকট্রন বের করবো? 3 নম্বর আয়নীকরণ শক্তিতে x2+ থেকে। ভালো করে বুঝো, এই যে x2+ যদি তুমি নাও, x2+ যদি নাও, তার থেকে যদি একটা ইলেকট্রন বের করো তখন x3+ পরিণত হবে। তো এই 2+ থেকে ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার তাকে আমরা বলি তৃতীয় আয়নীকরণ শক্তি। ওকে, এখন এটা কেন বললাম? প্রথম আয়নীকরণ শক্তি যখন হিসাব করছো তখন তুমি এখান থেকে ইলেকট্রন বের করছো, বা এখান থেকে বের করছো, বা এখান থেকে বের করছো। বাট যখন তুমি দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাব করবা তখন কিন্তু আর এটা সোডিয়াম নাই, এটা কি হয়ে গেছে? এটা সোডিয়াম প্লাস হয়ে গেছে। এটা কি সবাই বুঝতে পারতেছো? দ্বিতীয় আয়নীকরণ শক্তি যখন আমরা বের করি, এটা কিন্তু আমি সোডিয়াম থেকে বের করতেছি না, আমি বের করতেছি ইলেকট্রন সোডিয়াম প্লাস থেকে, বা আমি ইলেকট্রন বের করতেছি কোত্থেকে? অ্যালুমিনিয়াম প্লাস থেকে, বা আমি ইলেকট্রন বের করতেছি কোত্থেকে? ম্যাগনেসিয়াম প্লাস থেকে। ভালো করে বুঝো, আমি আরেকবার বুঝাবো যদি না বুঝো। আবার আমি এখানে ইলেকট্রন বের করতেছি সিলিকন থেকে না, সিলিকন প্লাস থেকে। আমি এখানে ইলেকট্রন বের করতেছি ফসফরাস থেকে না, ফসফরাস প্লাস থেকে। দেখো তো এটা বুঝছো কিনা? বলে আমি তোমাকে বলছি যে তুমি যখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করবা তুমি কিন্তু সোডিয়াম থেকে ইলেকট্রন বের করতেছো না। দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার সময় কিন্তু তুমি কিন্তু সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করতেছো, বা অ্যালুমিনিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করতেছো, বা ম্যাগনেসিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করতেছো, বা সিলিকন প্লাস থেকে ইলেকট্রন বের করতেছো, বা ফসফরাস প্লাস থেকে ইলেকট্রন বের করতেছো। এটা কি বুঝতে পারছো কিনা দেখো তো? দ্বিতীয় আয়নীকরণ শক্তি যখন বের করতেছো তখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার সময় তুমি কিন্তু সোডিয়াম থেকে বের করতেছো না। ভেরি গুড, বুঝতে পারছো। এবার আমাকে বলো, এখানে কি সবার ইলেকট্রন সংখ্যা সমান? এখানে কি সবার ইলেকট্রন সংখ্যা সমান? বলো তো। না, সবার ইলেকট্রন সংখ্যা সমান না। তো তোমাকে আমি কি নিয়ম শিখাইছি? যদি সবার ইলেকট্রন সংখ্যা সমান না হয় তাহলে কি করতে হবে বলো তো? ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট আয়ন দিয়ে পরিণত করতে হয়। বলো তো, সোডিয়াম প্লাসকে তাহলে আমি কি হিসাবে চিন্তা করতে পারি? সোডিয়াম প্লাসকে আমি চিন্তা করতে পারি না নিয়ন হিসেবে, কারণ সোডিয়াম প্লাসে 10টা ইলেকট্রন, নিয়নও 10টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম প্লাসকে আমি চিন্তা করতে পারি কি হিসেবে? ম্যাগনেসিয়াম হিসেবে, কারণ এখানে 12টা ইলেকট্রন, প্লাস মানে একটা ইলেকট্রন শর্টেজ, অ্যালুমিনিয়ামে থাকে 13টা, তাহলে এখানে প্লাস। বলো তো ম্যাগনেসিয়াম প্লাসকে তাহলে আমি কি হিসেবে চিন্তা করব? ম্যাগনেসিয়াম প্লাসকে আমি চিন্তা করবো না হিসেবে, মানে সোডিয়াম হিসেবে। দেখি এটা আনসার দাও। সিলিকন প্লাসকে তুমি কি হিসেবে চিন্তা করবা? সিলিকন প্লাসকে তুমি কি হিসেবে চিন্তা করবা? বলো, সিলিকন প্লাসকে তুমি কি হিসেবে চিন্তা করবা? অ্যালুমিনিয়াম হিসেবে চিন্তা করবা। ভেরি গুড, ভেরি গুড, অ্যালুমিনিয়াম হিসেবে। এবার বলো, ফসফরাস প্লাসকে তুমি কি হিসেবে চিন্তা করবা? ফসফরাস প্লাসকে তুমি চিন্তা করবা সিলিকন হিসেবে। এইবার দেখো, এইবার হচ্ছে মজা বের হবে, এইবার হচ্ছে মজা বের হবে। দেখো এবার আমাকে বলো, এই যে এইবার এদের মধ্যে কোনটার আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে বলো, বা সব থেকে, এখানে মধ্যে দেখো, এখানের মধ্যে কোনটার আয়নীকরণ শক্তি সব থেকে কম বলতে পারবা? কোনটার আয়নীকরণ শক্তি সব থেকে কম? যে বামে থাকবে সে নিষ্ক্রিয় গ্যাস তো সব থেকে বেশি হবে, এইটা সব থেকে বেশি হবে, সেটা তো আমরা শিওর। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে। বাট বলো তাহলে এই চারটার মধ্যে দেখতে হবে। এখন এই চারটার মধ্যে সব থেকে বামে কোনটা আছে দেখো তো। দেখো, নিষ্ক্রিয় গ্যাসটা চিন্তা করে লাভ নেই, নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি হবে, কারণ আমাদের তোমার হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীকরণ শক্তি অনেক বেশি থাকে, কারণ ওইটা একদম অষ্টকপূর্ণ থাকে। তাহলে এইটাকে বাদে বাকি চারটার মধ্যে সব থেকে বামে কোনটা আছে? সব থেকে বামে আছে তোমার এখানে দেখো সোডিয়াম। তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে। সোডিয়াম কার কারেসপন্ডিং দেখো তো? ম্যাগনেসিয়ামের। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় সব থেকে কম আয়নীকরণ শক্তি কার হবে বলো? ম্যাগনেসিয়ামের। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? বুঝা গেছে এটা এতটুকু? এরপরে বলো, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে এই সোডিয়াম তো গেল, এরপরে কার আয়নীকরণ শক্তি বেশি হবে? সোডিয়াম থেকে বেশি হবে দেখো তো এখানে অ্যালুমিনিয়ামের। এই অ্যালুমিনিয়ামের, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের বেশি হবে সোডিয়াম থেকে। অ্যালুমিনিয়ামের কারেসপন্ডিং কি আছে? সিলিকন। তাহলে সিলিকনকে বসাবা। অ্যালুমিনিয়াম থেকে কার বেশি হবে? ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের কারেসপন্ডিং কি আছে? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামকে বসাবা। এরপরে কি আছে? এরপরে আছে সিলিকন। সিলিকনের কারেসপন্ডিং ফসফরাস। ফসফরাসকে বসাবা। সব থেকে বেশি হবে নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের কারেসপন্ডিং হচ্ছে সোডিয়াম। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম। একটু করে আমাকে জানাও কমেন্টে বোঝা গেছে কিনা। ভাই এটা এডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা এইচএসসি তা লাগে না, বাট এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। আবার একটু বুঝাবো, আবার একটু বুঝাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, সোডিয়াম তো বেশি হয়েছে, কারণ সোডিয়াম নিষ্ক্রিয় গ্যাস লাভ করে ফেলছে, যেন সোডিয়াম সব থেকে বেশি হবে। আরেকবার বুঝাচ্ছি, আর এক্সামে এমসিকিউ আসবে এখান থেকে, কিভাবে আসবে আমি তোমাকে কোয়েশ্চন সলভ করাবো। আরেকবার বুঝাই, আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই আসো, আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমার আরেকটু ক্লিয়ার হবে। পরে আমি এটা আরেকবার রিপিট করে দিব, আমি আরেকটু উদাহরণ দেখে কেমন, একবার এটা তুলে ফেলো, তুলে হলে একটু আমাকে জানাও। এরপর আমি আরেকটা নতুন নতুন উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি, নতুন উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি। তারপর এটাকে আমি আরেকবার রিপিট করতেছি। আচ্ছা, এটা আরেকবার রিপিট করবো, আচ্ছা আরেকবার রিপিট করে যাচ্ছি আমি। দেখো প্রথমে, আচ্ছা আমাকে বলো আগে একটু, যারা যারা বুঝো নাই বা আরেকবার বলতেছো বলো যে প্রথম আয়নীকরণ শক্তি তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এটা আমাকে বলো যে প্রথম আয়নীকরণ শক্তি সবাই বুঝতে পারছো কিনা। প্রথম আয়নীকরণ শক্তিতে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু বাকিটা বুঝবা না। ওকে, প্রথম আয়নীকরণ শক্তি সবাই বুঝতে পারছো। এবার আমাকে বলো, তোমাকে আমি এটা বললাম
এই যে এক্স থেকে যখন আমরা একটা ইলেকট্রন বের করি তখন সেটাকে আমরা বলি প্রথম আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি আমরা যখন বের করি তখন আমরা কার থেকে ইলেকট্রন বের করি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার সময় আমরা কার থেকে বের করি ইলেকট্রন? এক্স নাকি এক্স প্লাস? বলো তো। দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাব করার সময় তুমি ইলেকট্রন বের করবা কার থেকে? এক্স প্লাস থেকে। দেখো, প্রথম ইলেকট্রন বের করবা যখন এক্স থেকে, যখন আমরা ইলেকট্রন বের করি তখন আমরা এটাকে আমরা বলি প্রথম আয়নীকরণ শক্তি। এক্স প্লাসে পরিণত করে ফেললাম। এবার এই এক্স প্লাস থেকে যদি ইলেকট্রন বের করি তখন যে শক্তি দরকার তাকে আমরা বলি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবার এই এক্স টু প্লাস থেকে যদি আমরা ইলেকট্রন বের করি তখন যে শক্তি দরকার তাকে আমরা বলি তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন আমার কোশ্চনে বলছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করো। দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার জন্য আমাকে কি করতে হবে? আমি কিন্তু আর সোডিয়াম থেকে বের করব না, আমি কিন্তু আর অ্যালুমিনিয়াম থেকে বের করব না। এই অলরেডি প্রথমের বেলাতেই সোডিয়াম প্লাসে পরিণত হয়ে গেছে। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাব করার সময় আমি ইলেকট্রন বের করবো কার থেকে? সোডিয়াম প্লাস থেকে। আমি ইলেকট্রন বের করবো অ্যালুমিনিয়াম প্লাস থেকে। আমি ইলেকট্রন বের করবো ম্যাগনেসিয়াম প্লাস থেকে। আমি ইলেকট্রন বের করবো সিলিকন প্লাস থেকে। আমি ইলেকট্রন বের করবো ফসফরাস প্লাস থেকে। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো? বলো তো, এই লাইন পর্যন্ত কি বুঝতে পারছো? দ্বিতীয় আয়নীকরণ শক্তি যখন তুমি বের করবা, তুমি কিন্তু সোডিয়াম থেকে ইলেকট্রন বের করবা না, তুমি বের করবা সোডিয়াম প্লাস থেকে বা অ্যালুমিনিয়াম প্লাস থেকে বা ম্যাগনেসিয়াম প্লাস থেকে। এবার দেখো, তাহলে এদের থেকে আমি ইলেকট্রন বের করব। বাট আমি তোমাকে বলছি এই আয়নের ক্ষেত্রে কি হবে? আয়নের ক্ষেত্রে হয় ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, নাহলে ইলেকট্রন সংখ্যা ডিফারেন্ট থাকবে। এটা কি হয় বলো তো? ইলেকট্রন সংখ্যা সবার সমান এখানে, সোডিয়াম প্লাস অ্যালুমিনিয়াম প্লাস, এদের তো ইলেকট্রন সংখ্যা সমান না। ইলেকট্রন সংখ্যা সমান না হইলে, একটু আগে তোমাকে কি নিয়ম শিখাইছি যে ইলেকট্রন সংখ্যা যদি সমান না হয় তাহলে তুমি ওই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে রিপ্লেস করবা। তাহলে দেখো, যেহেতু এদের সবার ইলেকট্রন সংখ্যাগুলো ডিফারেন্ট, তাই সোডিয়াম প্লাস ইলেকট্রন থাকে 10টা, এটাকে তুমি নিয়ন দিয়ে রিপ্লেস করছো। অ্যালুমিনিয়াম প্লাসে থাকে 12টা, এটাকে তুমি ম্যাগনেসিয়াম দিয়ে রিপ্লেস করছো। ম্যাগনেসিয়াম প্লাস ইলেকট্রন থাকে 11টা, এটাকে তুমি সোডিয়াম দিয়ে রিপ্লেস করছো। সিলিকন প্লাস ইলেকট্রন থাকবে 13টা, এটাকে তুমি অ্যালুমিনিয়াম দিয়ে রিপ্লেস করছো। ফসফরাস প্লাস ইলেকট্রন থাকবে 14টা, এটাকে তুমি সিলিকন দিয়ে রিপ্লেস করছো। এখন এই 5টার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসটাকে চিন্তা করবা না। কেন করবা না? কারণ এটা হচ্ছে একদম স্টেবল, এটার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে। দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে এটাকে সবার উপরে লিখবো। এই যে নিয়নের কারেসপন্ডিং কে সোডিয়াম, সোডিয়ামটা সব থেকে বেশি হবে এখানে, এটাকে এখানে পরে লিখবো। এটা 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 ছাড়া বাকিগুলোকে নিয়ে চিন্তা করো। এটাকে ছাড়া বাকি 4টাকে নিয়ে কনসিডার করো। বলো তো, এই বাকি 4টার মধ্যে সব থেকে কম আয়নীকরণ শক্তি কার হবে? যে সবার বামে থাকবে। যেমন সোডিয়াম সবার বামে আছে, তাহলে দেখো সোডিয়ামের কারেসপন্ডিং কে আছে? ম্যাগনেসিয়াম। অ্যাকচুয়ালি সোডিয়াম বলতে আমরা ম্যাগনেসিয়াম প্লাসকে বোঝাচ্ছি না, আর এই ম্যাগনেসিয়াম প্লাস মানে তো ম্যাগনেসিয়াম, তাহলে সব থেকে কম হবে ম্যাগনেসিয়ামের। তারপর দেখো, এই যে তোমার এরপরে কার হবে? সোডিয়ামের থেকে বেশি কার হয়? এরপরে যদিও বামে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপরে থাকে অ্যালুমিনিয়াম। বাট ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা সবাই জানি ওই যে পূর্ণ অরবিটালের একটা কাহিনী আছে, তাহলে অ্যালুমিনিয়ামের বেশি হবে। এখন অ্যালুমিনিয়ামের কম হবে, সোডিয়াম থেকে বেশি হবে অ্যালুমিনিয়ামের। তো এর অ্যালুমিনিয়ামের কারেসপন্ডিংকে সিলিকন, তাহলে এখানে সিলিকনকে লিখে দিছি। অ্যালুমিনিয়াম থেকে বেশি কার হবে? ম্যাগনেসিয়ামের কারেসপন্ডিংকে অ্যালুমিনিয়াম, তাই অ্যালুমিনিয়ামকে লিখে দিচ্ছি এখানে। এরপরে কার হবে? সিলিকনের কারেসপন্ডিং হচ্ছে ফসফরাসকে লিখে দিছি। আর সব থেকে বেশি হবে সোডিয়াম। দেখো এটা বোঝা গেছে কিনা? আমি আরেকটু উদাহরণ দেখাবো, তাহলে দেখবো আরো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে গেছে। এটা আপাতত একটু বুঝতে পারছো? এটা কিন্তু বোঝা লাগবে, কারণ এটা পরীক্ষায় লাগবে। আপাতত কি বোঝা গেছে? ওকে ওকে, চলো আরেকটু উদাহরণ দেখে আসো, আরেকটু উদাহরণ দেখি। ধরো তোমাকে বললো নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন। তোমাকে বললো নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে ফ্লোরিন। বললো প্রথম আয়নীকরণ শক্তির মধ্যে কম্পেয়ার করো। বলো তো, প্রথম আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে কার? আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। সবার বামে আছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের সব থেকে কম হওয়ার কথা, বা নাইট্রোজেনের থেকে অর্ধপূর্ণ, তো নাইট্রোজেনের কিন্তু বেশি হবে কার তুলনায়? অক্সিজেনের তুলনায়। সব থেকে কম হবে অক্সিজেনের, তারপরে হবে নাইট্রোজেন, এরপরে বেশি হবে ফ্লোরিন। এটা তো বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? প্রথম আয়নীকরণ শক্তিটা, এটা আশা করি সবাই বুঝতে পারছি। এবার আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করব। দেখো, এবার আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করব। তো যখন তুমি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করবা, দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে কিন্তু আমি অক্সিজেন থেকে ইলেকট্রন বের করি না, আমরা ইলেকট্রন বের করি কার থেকে? অক্সিজেন প্লাস থেকে। এটাকে তাহলে একটা ইলেকট্রন অলরেডি এখানে বের হয়ে গেছে, তাহলে অক্সিজেন প্লাস। এটা তখন কি হিসেবে আছে? নাইট্রোজেন প্লাস হিসেবে আছে। এটা তখন কি হিসেবে আছে? ফ্লোরিন প্লাস হিসেবে আছে। কেন? তুমি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করতেছো মানে প্রথমে একটা ইলেকট্রন অলরেডি বের হয়ে গেছে, মানে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, অক্সিজেন প্লাস হিসেবে আছে। ঠিক আছে? দেখো আমি তোমাকে বলি, যখন তুমি প্রথম আয়নীকরণ শক্তি বের করো তখন এক্স থেকে একটা ইলেকট্রন বাদ দাও, এটা এক্স প্লাসে পরিণত হয়। এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করার সময় অলরেডি এক্স প্লাস হয়ে গেছে, এই এক্স প্লাস থেকে তুমি একটা ইলেকট্রন বের করো, তখন এক্স টু মাইনাসে পরিণত করো। এই এক্স প্লাস থেকে ইলেকট্রন বের করার শক্তিকে তুমি বলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে তুমি অলরেডি অক্সিজেন এখন আর নাই, যখন তুমি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করবা, এটা অক্সিজেন প্লাস হয়ে গেছে, নাইট্রোজেন আর নাই, নাইট্রোজেন প্লাস হয়ে গেছে। এবার আমাকে বলো তো, এদের তো ইলেকট্রন সংখ্যা সমান না,
তাহলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, তাহলে এর কারেসপন্ডিং কি আছে? নাইট্রোজেন। এর কারেসপন্ডিং কি আছে? কার্বন। এর কারণ দেখো এখানে 6টা ইলেকট্রন কার্বন, এর কারেসপন্ডিং কি আছে? 8টা ইলেকট্রন অক্সিজেন। এবার বলো এই তিনটার মধ্যে সব থেকে আয়নীকরণ শক্তি কম কার? এই তিনটার মধ্যে হ্যাঁ নোবেল গ্যাস সব থেকে বড় হবে, কারণ নোবেল গ্যাসের হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়ে থাকে তার বাকি পর্যায়ের মধ্যে। ওই সব থেকে কম নাইট্রোজেনের, সবার বামে থাকে হচ্ছে কার্বন, সবার বামে থাকে কার্বন, কার্বনের সব থেকে কম। কি বলে পোলা পাইনে? বামে থাকে কার্বন, কার্বনের সব থেকে কম, কার্বনের কারেসপন্ডিং কার? নাইট্রোজেন। নাইট্রোজেনকে আগে দিতে হবে। আচ্ছা তোমরা নাইট্রোজেন ওই হিসেবে বলছো, ভেরি গুড ভেরি গুড, বুঝতে পারছি বুঝতে পারছি, তোমরা নাইট্রোজেনকে ডাইরেক্ট আনসার বলে দিচ্ছ। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে কার্বন, কার্বনের সব থেকে কম, তার মানে কার্বনের কারেসপন্ডিং নাইট্রোজেন, তার নাইট্রোজেনের সব থেকে কম হবে। এরপরে কি আছে? এরপরে যদিও নাইট্রোজেন হওয়া উচিত, বাট নাইট্রোজেনের অক্সিজেনের মধ্যে অক্সিজেনের হয়, তাহলে অক্সিজেনের কারেসপন্ডিং হচ্ছে ফ্লোরিন, তাহলে এখানে হবে ফ্লোরিন। তারপরে কি হবে? তারপরে হবে তোমার কাছে এখানে দেখো অক্সিজেন। দেখো বুঝছো কিনা সবাই? না বুঝলে আমাকে বলতে পারো, বলো বুঝছো কিনা? বোঝা গেছে সবাই জিনিসটা? যদি দুইটা নোবেল গ্যাস থাকে তাহলে যে নোবেল গ্যাসটা উপরে থাকে তার আয়নীকরণ শক্তি বেশি হয়, যে নোবেল গ্যাস নিচে থাকবে তার আয়নীকরণ শক্তি কম হবে। ওই যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক ছিল ওটা এখন এখানে নাই, আশা করি বুঝতে পারছি। তাহলে এরকম যদি তোমাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করতে বলে, তৃতীয়টা নর্মালি বলে না, বাট তৃতীয়টা তো বের করতে পারবা না। দেখি তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, কি জানো? বাড়ি কাজ হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম বের করবা। বাড়ি কাজটা কি করবা? তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম বের করবা। হ্যাঁ বাড়ির কাজ, বাট এটা তো পারা যাবে, সবাই বুঝতে পারতেছো। তৃতীয় আয়নীকরণ শক্তির সময় কি করতে হবে? এটাকে তখন কি হিসাবে চিন্তা করবা? তৃতীয় আয়নীকরণ শক্তির সময় কি হিসাবে চিন্তা করবা? সোডিয়াম 2+ হিসাবে চিন্তা করবা, অ্যালুমিনিয়াম 2+ হিসাবে চিন্তা করবা, ম্যাগনেসিয়াম 2+ হিসাবে চিন্তা করবা। যদি তৃতীয় আয়নীকরণ শক্তি কখনোই লাগে না, বুঝতে পারছো? তারপর তুমি বাড়ির কাজ করতে পারো। কখনোই লাগে না তাই দেখাচ্ছি না এটা। ওকে, কি বলছো? ফ্লোরিনেরটা আরেকবার, ফ্লোরিন কি? ফ্লোরিন কি বলছো? ফ্লোরিন বুঝি নাই বিপ্র, তোমার কোশ্চেনটা বুঝি নাই। ফ্লোরিনেরটা কি হয়েছে বুঝি নাই এটা। ওকে, হ্যাঁ কিছুই বুঝতেছে না কি লিখতেছ। যাই হোক, আচ্ছা আমাকে বলো এটা তুলা হয়েছে কিনা সবার? এটা তুলা হলে একটু আমাকে জানাও, এটা তুলা হলে একটু আমাকে জানাও, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে চলো নেক্সটে যাই। নেক্সট এখন হচ্ছে আমরা আয়নীকরণ শক্তির কনসেপ্ট ইউজ করে আমরা কোন একটা মৌলের কয়টা ভ্যালেন্স ইলেকট্রন আছে বা কয়টা যোজ্যতা ইলেকট্রন আছে সেটা বের করতে পারি। কথা হচ্ছে ভাই যোজ্যতা ইলেকট্রন কি জিনিস? দেখো তো তোমাদেরকে একটা জিনিস শিখাইছি না, যদি এস ব্লক মৌল হয়, যদি এস ব্লক মৌল হয় তাহলে তার যোজ্যতা স্তর কোনটা হবে? মনে আছে পড়াইছিলাম, বলছিলাম লাস্টের এস, এটা হবে তার যোজ্যতা স্তর। তারপর ধরো যদি পি ব্লক মৌল হয় তাহলে তার যোজ্যতা স্তর কোনটা হবে? এটাও পড়াইছিলাম। তারপর যদি ডি ব্লক মৌল হয়, এটাও পড়াইছিলাম। দেখো যদি পি ব্লক মৌল হয় বা ডি ব্লক মৌল হয়, পি ব্লক হলে লাস্টের এস এবং পি, ডি ব্লক হলে কি হবে? লাস্টের এস এবং ডি। দেখো এগুলো পড়াইছিলাম, যে বলছিলাম এস ব্লক মৌল যদি হয় তাহলে তার যোজ্যতা স্তর হচ্ছে লাস্টের এস, যদি পি ব্লক মৌল হয় তাহলে তার যোজ্যতা স্তর হচ্ছে লাস্টের এস এবং লাস্টের পি, যদি তোমার ডি ব্লক মৌল হয় তাহলে তার যোজ্যতা স্তর হচ্ছে লাস্টের এস এবং লাস্টের ডি। এটা পড়াইছিলাম, মনে আছে এগুলা? এগুলো পড়াইছিলাম তোমাকে যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর। আচ্ছা 3 নাম্বার স্লাইডটা বুঝাবো, 3 নাম্বার স্লাইড কোনটা ছিল? এইটা। তো এখানে কি বলছি দেখো, এখানে বললাম যে ফার্স্টে দেখো এই যে এদের ক্ষেত্রে এই যে এটা একটাকে জোড়া হিসেবে চিন্তা করো, এটাকে একটা জোড়া চিন্তা করো, কারণ এখানে 10টা ইলেকট্রন, এখানে 10টা ইলেকট্রন, তো এই দুই জোড়ার মধ্যে কোনটা উপরে আছে? সরি এখানে 18টা ইলেকট্রন, কোনটার উপরে আছে? দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে এইটা, তাহলে ডেফিনেটলি এটার আয়নীকরণ শক্তি এই দুইটা থেকে বেশি হবে। আবার এই দুইটার মধ্যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি হয়? একটু আগে দেখে আসছি এটার বেশি ছিল, এটার কম ছিল। আর এই দুইটার মধ্যে কোনটার বেশি হবে? এইটার। এটা আগে লিখছি এখানে, এটাই একবার তুমি রিপিট করে দেখে নিও ভিডিওটা, বুঝে যাবা। চলো আমরা এই পড়াই ফেরত আসি। আচ্ছা এটা কি পড়াইছিলাম? এটা মনে আছে তোমাদের? এটা পড়াইছিলাম, এটা তোমাদের মনে আছে? এটা তোমার মনে আছে? এটা পড়াইছিলাম তোমাদেরকে। ওকে, তো এখন আমি যদি তোমাকে উদাহরণ দিই, দেখো নাইট্রোজেন ধরো, নাইট্রোজেন নাইট্রোজেন ধরো 7, তাহলে এখানে 1s2 2s2 2p3, বলো তো এর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? এর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? এর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? দেখো এটা হচ্ছে পি ব্লক মৌল, কারণ শেষ ইলেকট্রন পিতে প্রবেশ করছে, তাহলে এখানে পি ব্লকের ক্ষেত্রে যোজ্যতা স্তর হচ্ছে লাস্টের এস এবং পি। তাহলে এখানে আমার এখানে যোজ্যতা স্তরে ইলেকট্রন, যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে, যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে তাকে বলে যোজ্যতা ইলেকট্রন, তাকে কি বলে?
যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকবে তাকে বলে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনকে আমরা ইংলিশে আদর করে বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রন। ইংলিশে আমরা কি বলি এটাকে? ভ্যালেন্স ইলেকট্রন। আরও সংক্ষেপে এটাকে আমরা ভি ডট ই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ভি ডট ই দিয়ে। তাহলে বলো এইটার ভি ডট ই কত হবে ভ্যালেন্স ইলেকট্রন? তুমি বলবো ভাই 5টা হবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, এই যে নাইট্রোজেনের, মানে আমি তোমাকে যদি দেখাই, আয়নীকরণ শক্তি থেকে আমরা ইলেকট্রন যোগ করি নাকি ইলেকট্রন বের করি? বলো তো, আয়নীকরণ শক্তিতে আমরা কি ইলেকট্রন যোগ করি নাকি ইলেকট্রন বের করি? আয়নীকরণ শক্তিতে বের করি, মানে বিয়োগ করি ইলেকট্রন। তাহলে যদি ইলেকট্রনকে বের করি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনকে যদি আমি বের করি, তাহলে সব থেকে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? কথাটা ভালো করে বুঝো। ইলেকট্রন যদি আমি বের করি, তাহলে নাইট্রোজেনের সব থেকে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা হবে বের করার ক্ষেত্রে? যদি প্রবেশ করাই, তাহলে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, যদি ইলেকট্রনকে প্রবেশ করাইতাম। বাট যদি ইলেকট্রনকে বের করে ফেলি, তাহলে নাইট্রোজেনের সব থেকে কাছাকাছি ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো আছে হিলিয়ামের। তাহলে জিনিসটা বুঝো ভালো করে। আমি তোমাকে একটা জিনিস আচ্ছা, এই বিষয়টা একটু তুলে ফেল। এই লাইনগুলো কি তোলা হয়েছে সবার? এই লাইনগুলো কি তোলা হয়েছে সবার? আমি নেক্সটে যাবো, একটু দেখাই তোমাকে, আসো জিনিসটা। ওকে, চলো যাই। দেখো, আমি তোমাকে যেটা বলতেছি, ধরো নাইট্রোজেন, ভালো করে বুঝো, নাইট্রোজেন 7, তো এটা হচ্ছে 1s2, এটা হচ্ছে 2s2, এটা হচ্ছে 2p5। তো নাইট্রোজেন থেকে এটার সব থেকে কাছাকাছি যেহেতু এখানে এটা হচ্ছে, সরি, এটা 2p3 হবে, এটা হবে 2p3, সরি ভাই, এটা হবে 2p3। ভালো করে বুঝিয়ে আসো। দেখো, তুমি যদি নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করছো, ধরো নাইট্রোজেন থেকে তুমি একটা ইলেকট্রন বের করলা, এখানে তুমি নাইট্রোজেন প্লাস হিসেবে পাবা। ধরো নাইট্রোজেন প্লাস থেকে তুমি আরেকটা ইলেকট্রন বের করছো, তাহলে এটা নাইট্রোজেন 2+ হবে। তারপর ধরো নাইট্রোজেন 2+ থেকে আরেকটা ইলেকট্রন বের করছো, এটা হবে নাইট্রোজেন 3+। তারপর ধরো এটা নাইট্রোজেন 3+ থেকে তুমি আরেকটা ইলেকট্রন বের করছো, এটা হবে নাইট্রোজেন 4+। ধরা যাক নাইট্রোজেন 4+ থেকে তুমি আরেকটা ইলেকট্রন বের করছো, এটা হবে নাইট্রোজেন 5+। ওকে, এবার একটু ভালো করে বুঝো, এই যে নাইট্রোজেন 5+ থেকে ধরো তুমি আরেকটা ইলেকট্রন বের করছো, তাহলে এটা ধরো যাক নাইট্রোজেন 6+ হবে। কথার কথা। তাহলে দেখো ভালো করে বুঝো যে আমরা এইখানে প্রথম ইলেকট্রন বের করার সময় যে শক্তি দিতে হবে তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি 1। এটা তো আমরা সবাই জানি যে প্রথম ইলেকট্রন বের করার সময় যে শক্তি দিতে হয় তাকে আমরা কি বলি? প্রথম আয়নীকরণ শক্তি। প্লাস থেকে যখন আমরা একটা ইলেকট্রন বের করি, তখন আমাকে যে শক্তি দিতে হয় তাকে আমরা বলি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবার আমরা এই 2+ থেকে যখন আমরা ইলেকট্রন বের করব, তখন যে শক্তি দিতে হবে তাকে আমরা বলি তৃতীয় আয়নীকরণ শক্তি। আবার 3+ থেকে যখন আমরা ইলেকট্রন বের করব, তখন আমাকে যে শক্তি দিতে হবে তাকে আমরা বলি চতুর্থ আয়নীকরণ শক্তি। আবার 4+ থেকে যখন আমরা ইলেকট্রন বের করব, তখন আমাকে যে শক্তি দিতে হবে তাকে আমরা বলি পঞ্চম আয়নীকরণ শক্তি। আবার এই এখান থেকে যখন আমি ইলেকট্রন বের করব, তখন এখানে যে শক্তি দিতে হবে তাকে আমরা বলি ষষ্ঠ আয়নীকরণ শক্তি। আচ্ছা, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে বলো তো? এটা কি সবাই বুঝতে পারছো? যে প্রথম ইলেকট্রন বের করছো তখন প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন বের করছো তখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় বের করলে তৃতীয়, এভাবে করে সবগুলো গেছে। আচ্ছা, এবার দেখো, তোমাকে একটা জিনিস আমি বলে আসছি অলরেডি, যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে, দ্বিতীয় থেকে তৃতীয় বেশি হবে, তৃতীয় থেকে চতুর্থ বেশি হবে, চতুর্থটা বড় হবে। এটা অলরেডি আমরা পড়াইছি না গতকালকে? চতুর্থ থেকে পঞ্চম বড় হবে। এগুলো সপ্তম থেকে পড়ানো হয়েছিল জিনিসগুলো। দেখো, পঞ্চম থেকে কে বড় হবে? ষষ্ঠ বড় হবে। পঞ্চম থেকে কে বড় হবে? ষষ্ঠটা বড় হবে। এটা তো সবাই আমরা জানি। এটা কি আমরা সবাই জানি? এই যে এই জিনিসটা, একটা থেকে যে একটা বড় হয়, কেন বড় হয়? ওই যে প্রোটন সংখ্যা তো সেম আছে, বাট ইলেকট্রন সংখ্যা তো কমে যাচ্ছে, ফলে বের করার জন্য আরো বেশি তোমাকে এনার্জি প্রয়োগ করা লাগবে। একটু করে আমাকে জানাও তো, এটাকে এতটুকু বোঝা গেছে কিনা? এটা তো আমরা সবাই জানি, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, ভেরি গুড। এবার দেখো, এবার একটু করে ভালো করে বুঝো। এইবার এখানের জিনিস তুমি লক্ষ্য করে দেখো, দেখবা যে যখন তুমি এইটার থেকে এইটার ভ্যালুটা সামান্য বড় হবে, সামান্য বড় হবে, দেখবা এটার থেকে আবার এটার ভ্যালুটা সামান্য বড় হবে, আবার এটা থেকে দেখবা এটার ভ্যালুটা সামান্য বড় হবে, আবার এটা থেকে দেখবা এটার ভ্যালুটা সামান্য বড় হবে। বাট কাহিনী কি জানো? দেখবা যখন তুমি এইখান থেকে যখন এটা বের করবা, দেখবা এটার ভ্যালুটা অনেক বড় হবে। ভালো করে বুঝো, এই যে তুমি যখন এখান থেকে যখন বাড়াচ্ছ, দেখবা এটা ডেফিনেটলি IE2টা IE1 থেকে বড় হবে, বাট সামান্য বড়। দেখবা IE3টা IE2 থেকে বড় হবে, বাট সামান্য বড়। বাট দেখা যাবে
IE6 এর ক্ষেত্রে গিয়ে তোমার হচ্ছে IE5 থেকে ভ্যালুটা অনেক বড় হবে। কোয়েশ্চেন হচ্ছে কেন, দেখাচ্ছি কেন। দেখো, যখনই এই যে N5+, বলো তো এর ইলেকট্রন বিন্যাস কার মতো? N5+ এর ইলেকট্রন বিন্যাসটা বলতে পারবা? N5+ এর ইলেকট্রন বিন্যাসটা কার মতো? N5+ এর ইলেকট্রন বিন্যাসটা কার মতো? N5+ ইলেকট্রন আছে কয়টা? দুইটা। তাহলে N5+ এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে হিলিয়ামের মতো, হিলিয়াম। তাহলে এটা কিন্তু একটা হিলিয়ামের মতো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কি একটা হিলিয়ামের মতো স্ট্রাকচার। তাহলে এইখান থেকে ইলেকট্রন বের করা কিন্তু খুবই টাফ। এখান থেকে সহজ ইলেকট্রন বেরোতে চাইবে না, মানে এখান থেকে ইলেকট্রন বের করাটা খুবই টাফ। কেন? কারণ এটা নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছে। এই কারণে ইলেকট্রন যদি বের করতে চাও তাহলে বিশাল বড় তোমাকে এনার্জি দেওয়া লাগবে। তাহলে বিশাল বড় কি করা লাগবে? বিশাল বড় একটা এনার্জি দেওয়া লাগবে। এই জিনিসটাকে আমরা বলি একটা হাই জাম্প। এই জিনিসটাকে আমরা একটা বলি হাই জাম্প। হাই জাম্প মানে কি? হাই জাম্প মানে হচ্ছে এনার্জির মধ্যে অনেক ডিফারেন্স চলে আসছে এখানে। কেন আসছে ডিফারেন্সটা? এটার কারণ হচ্ছে এই যে দেখো, এই অবস্থায় গিয়ে এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। তাই এই অবস্থা থেকে যখন তুমি ইলেকট্রন বের করবা হিউজ এনার্জি দেওয়া লাগবে। মানে ডেফিনেটলি এটা থেকে এটা বড় হবে, 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 আবার এটা থেকে এটা বড় হবে, ঠিক আছে। বাট দেখবে এখানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বাট এই জায়গা থেকে গিয়ে এই জায়গায় এটাকে একটা আমরা বলি হাই জাম্প। কেন হাই জাম্প হয়েছে? ওই যে কারণ এইটার এখানে কি হয়েছে বলতো, ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, এই কারণে এই ঘটনাটা ঘটছে। এইবার তুমি আমাকে একটু করে বলো, নাইট্রোজেনে এই হাই জাম্পটা কত নাম্বার আয়নীকরণ শক্তি দিয়ে ঘটছে? নাইট্রোজেনে হাই জাম্পটা কত নাম্বার আয়নীকরণ শক্তি দিয়ে ঘটছে বলো তো? 6। এই যে 6 নাম্বারে গিয়ে দেখো হাই জাম্প করছে 6 নাম্বারে। এই 6 মানে একটা জিনিস তাহলে চিন্তা করো, হাই জাম্পের আগে কয়টা আয়নীকরণ শক্তি আছে? হাই জাম্পের আগে কয়টা আয়নীকরণ শক্তি আছে? হাই জাম্পের আগে কয়টা আয়নীকরণ শক্তি আছে? 5টা। নাইট্রোজেনে বলতো যোজ্যতা স্তরে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? নাইট্রোজেনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? 5টা আছে। তাই একটা জিনিস মনে রাখবে, একটা ট্রিক্স মনে রাখবে, সেটা হচ্ছে কোনো একটা মোলের ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ লো জাম্প বিফোর হাই জাম্প। কথাটা বুঝতে পারছো? একটা ডেফিনেশন, একটা সূত্র লিখে দিয়ে আসো। সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ লো আয়নাইজেশন এনার্জি বিফোর হাই জাম্প। দেখো এটা বুঝতে পারছি কিনা, দেখো এটা বুঝতে পারছি কিনা। এই যে সূত্রটা দেখো, নাইট্রোজেন এখানে হাই জাম্প করছে 6 নম্বরে, বাট 6 নম্বরের আগে কিন্তু 5টা লো আয়নাইজেশন এনার্জি ছিল, মানে এর থেকে। তো এইখানে তাহলে আয়নিক ব্যালেন্স ইলেকট্রন কটা থাকবে? 5টা থাকবে। এইভাবে করে তোমার বের করতে হয়। আচ্ছা যদি না বুঝো আমাকে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি একটা ম্যাথ দেখাই দিলে তুমি বুঝবা। এটা তুলে ফেলো, না বুঝলে না মানে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমি তোমাকে একটা ম্যাথ দেখাবো, ম্যাথ দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা ম্যাথ দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আগে এটা তুলে ফেলো, তুলা হইলে একটু আমাকে জানাও, তুলা হইলে একটু আমাকে জানাও। একটা ম্যাথ দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে তোমার, একটা ম্যাথ দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে তোমার। তুলো, একটু তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো এটা। বা দরকার হলে শুধু এই সূত্রটা তুলো, বাকিটা তুমি বুঝতে না পারলো। তুলে হয়েছে সবার, আমি নেক্সটে যাবো। চলো নেক্সটে যাই, চলো এই ম্যাথটা করি আসো। দেখো কি বলছে কোয়েশ্চনে, ভালো করে বুঝো। বলতেছে লিথিয়াম এবং নিয়ন এর মধ্যবর্তী যে কোনো একটা মৌল আছে, তার প্রথম 7টা আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে। কত কত? 1310, 3390, 5320, এত 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 এবং এত। মৌলটির যোজ্যতা শেলের ইলেকট্রন বিন্যাস কিরকম, মানে যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস জানতে চাইছে। তাহলে দেখো কি দেওয়া আছে, মৌলের প্রথম 7টা আয়নীকরণ শক্তি দেওয়া আছে। তার মানে দেখো জিনিসটা বুঝো, ভালো করে বুঝো। দেখো তো প্রথম আয়নীকরণ শক্তির মান কত? প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে আমার 1310। দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কত? দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান হচ্ছে আমার 3390। তৃতীয় আয়নীকরণ শক্তির মান কত? তৃতীয় আয়নীকরণ শক্তি এর মান হচ্ছে আমার 5320। চতুর্থ আয়নীকরণ শক্তির মান কত? চতুর্থ আয়নীকরণ শক্তি এর মান হচ্ছে আমার 7450। এরপর দেখো পঞ্চম আয়নীকরণ শক্তির মান কত? এর মান হচ্ছে আমার 11000। এরপর দেখো ষষ্ঠ আয়নীকরণ শক্তির মান কত? এর মান হচ্ছে আমার 13300। আর বলো সপ্তম আয়নীকরণ, এটাকে একটু আমি চলো একটা কাজ করি, একটু ছোট করে দিই, একটু উপরে তুলি একই লাইনে লেখার জন্য। একটা সেকেন্ড, চলো বলো এবার। দেখো সপ্তম আয়নীকরণ শক্তির মান কত? এর মান দেওয়া আছে
71,000। একটু মনোযোগ দাও, এখানে দেখো এর থেকে এটা বড় বাট সামান্য বড়, এর থেকে এটা বড় সামান্য বড়, এর থেকে এটা বড় সামান্য বড়, এর থেকে এটা বড় সামান্য বড়, এটাও সামান্য বড়। বাট দেখো এখানে 13,000 থেকে ডাইরেক্ট 71,000 হয়ে গেছে। তাহলে এটাকে আমি একটা হাই জাম্প বলতে পারি না? বলো তো, এটাকে যদি আমি হাই জাম্প বলি কেউ কি মন খারাপ করবা? এটাকে কি আমরা হাই জাম্প বলতে পারি না? হাই, যারা যারা বুঝো নাই তারা একটু করে আমাকে বলো, এই হাই জাম্পের ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো সবাই? যদি হাই জাম্পের ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারো। যারা যারা বুঝো নাই তাদের হাই জাম্পটাকে সবাই বুঝতে পারছো? হাই জাম্প করাটা, হাই জাম্প বলতে কি বোঝাচ্ছে? যে ডিফারেন্সগুলো দেখো, এটা থেকে ডিফারেন্স অল্প, বাট এখানে গিয়ে 13,000-এর পরে ডাইরেক্ট 71,000 হয়ে গেছে। তাহলে হাই জাম্পটাকে সবাই বুঝতে পারছো? একটু আমাকে যারা যারা বুঝো নাই বলতেছিলা তারা হাই জাম্পের ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা, হাই জাম্প করাটা? আশা করি বুঝতে পারছো। ওকে, এবার দেখো তাহলে এই হাই জাম্পের আগে কয়টা নিম্ন আয়নীকরণ শক্তি আছে দেখো তো? হাই জাম্পের আগে 6টা আছে না? 6টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে বলো? ভ্যালেন্স ইলেকট্রন হবে 6টা। এটা কি সবাই বোঝা গেছে? সবার ক্লিয়ার? দেখো তোমায় কি শিখেছি রুলস আমি, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ লো আয়নাইজেশন এনার্জি বিফোর হাই জাম্প। দেখো এটার আগে কতটা আয়নীকরণ এনার্জি আছে? যেমন দেখো হাই জাম্পের আগে 6টা আয়নীকরণ শক্তি আছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হবে 6। তাহলে 6 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে বলো? 2s2 2p4 হবে। কারণ দেখো এই যে এস আর এস এ আছে 2টা, পি আছে 4টা, 2 আর 4 যোগ করে 6 হবে, তাহলে আনসার হবে সি। এই তো সবাই তো কারেক্ট আনসার দিছো, তার মানে বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছো এই জিনিসটা। আশা করি বুঝতে পারছো সবাই। দেখো এটা কি বোঝা গেছে কোয়েশ্চনটা? কোনো জায়গায় না বুঝলে আমাকে বলো, কোনো জায়গায় না বুঝলে আমাকে বলো। এটা কিন্তু কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এই কোয়েশ্চনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। যদি কোনো জায়গায় না বুঝো আমাকে বলো, বা এটা বুঝতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে চলো নেক্সটে যাই। আচ্ছা আরেকবার বলবো, আরেকবার বলতেছি। দেখো এখানে যদি তুমি আয়নীকরণ শক্তিগুলোকে দেখো, দেখবো সবার যত নিচে নামবা আস্তে আস্তে বাড়তে থাকে ভ্যালুগুলো, বাট এদের মধ্যে ডিফারেন্সটা খুব অল্প। বাট দেখো এখানে 13,000-এর পরে 71,000 হয়ে গেছে, মানে অনেক বিশাল একটা জাম্প মারছে। এটাকে আমরা বলবো হাই জাম্প। এরকম কেন হয়েছে? এর কারণ হচ্ছে এইখানে গিয়ে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। তার মানে তার এখানে 6টা ইলেকট্রন ছিল ভ্যালেন্স ইলেকট্রন, সে 6টাকে ছেড়ে দিয়ে হিলিয়ামের মতো লাভ করে ফেলছে। তাই পরবর্তীতে গিয়ে এখান থেকে ইলেকট্রন বের করতে অনেক এনার্জি দিতে হবে। তাই তোমাকে আমি সূত্র শিখাইছি এখানে, ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু এই যে যোজ্যতা ইলেকট্রন, বা যেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলছি, ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ লো আয়নাইজেশন এনার্জি বিফোর হাই জাম্প। মানে এই হাই জাম্পের আগে কয়টা নিম্ন আয়নীকরণ শক্তি আছে? দেখো 6টা আছে। তাহলে এখানে কি হবে? এখানে তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হবে 6টা, আর 6টা দেখো এখানে থাকে 2টা, এখানে থাকে 2টা, এখানে আছে দেখো 2 আর 4 যোগ করে 6 হবে। তাহলে আনসার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছি। চলো নেক্সটে যাই। বলো তো এটা কি হবে? এটা কি হবে বলো? 1s2 অরবিটাল হবে না? 1s2 কোথা থেকে আসছে? এখানে মূলটা, এখানে তো 1s2-তে তো মাত্র 2টা তোমার হচ্ছে কি থাকে, ওই যে আমাদের কথার কথাই থাকবে, এই কি বলে এটার নাম, ইলেকট্রন থাকবে। ওখানে তো ভ্যালেন্স ইলেকট্রন 6টা না। বলো এটা কি হবে? অনেকে ডি বলতেছো, অনেকে ডি বলতেছো, অনেকে এ বলতেছো। চলো দেখি আসো কি কি দেওয়া আছে। দেখো এখানে এখানে দেওয়া আছে, ভালো করে বুঝো। একটা মৌল আছে এখানে পটাশিয়াম, একটা মৌল আছে এখানে পটাশিয়াম, আর আরেকটা মৌল আছে এখানে কপার, যদিও তারা একই পর্যায়ে থাকে। ওকে, ভালো কথা। এখানে বুঝো জিনিসটা। প্রথম কথা, পটাশিয়াম আর পটাশিয়াম প্লাসের মধ্যে কে বেশি হবে, আর কপার প্লাসের মধ্যে কে বেশি হবে বলো তো? কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে? আমি তোমাকে বলছি পজিটিভ আয়নের আয়নীকরণ শক্তি বেশি হয়। তাহলে পটাশিয়াম থেকে পটাশিয়াম প্লাসের আয়নীকরণ শক্তি বেশি হবে, আবার কপার থেকে কপার প্লাসের আয়নীকরণ শক্তি বেশি হবে। দেখো প্রথম কথা, এই অপশনটা কেন হবে না? বি নাম্বার অপশনটা কেন হবে না? দেখো বি নাম্বার অপশন কেন হবে না? কারণ দেখো কপার প্লাস থেকে কপারে বেশি বলছে, আমরা জানি কপার প্লাসেরটা কপার থেকে বেশি হবে, তাহলে বি নাম্বারটা হবে না। এবার দেখো এই যে তোমার ডি নাম্বারটা কেন হবে না? কারণ দেখো প্লাসগুলো থেকে তাদেরগুলো বলছে, তাহলে হয় আনসার এ হবে, নাহলে আনসার সি হবে। এইবার একটু করে বুঝো যে আমাকে একটা জিনিস বলো, এই যে চারটা মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করছে কোনটা? এই চারটার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস কার আছে? দেখো এই যে পটাশিয়াম প্লাসের এর ইলেকট্রন বিন্যাসটা দেখো আর্গনের মতো। তাহলে যেহেতু এটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এর আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে। তাহলে এখন দেখো কোন অপশনের মধ্যে পটাশিয়াম প্লাসকে সর্বোচ্চ অবস্থানে দিছে। দেখো পটাশিয়াম প্লাসকে সর্বোচ্চ অবস্থানে দিছে 1 নাম্বার অপশনে, তাহলে এটা হবে আনসার। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো, না বুঝলে আমাকে বলতে পারো। বুঝছো সবাই? এটা এমসিকিউটা কি বোঝা গেছে ভাই? আশা করি বুঝতে পারছো সবাই, কারো কোনো সমস্যা নেই। ওকে, চলো চলো এবার নেক্সটে যাই। নেক্সটে আসো। নেক্সট একটা টপিক আছে আমাদের, যে হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মানটা কিভাবে বের করা হয়।
হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান কীভাবে বের করে, চলো বের করি আসো। তাহলে একটা জিনিস আমাকে তুমি বলো তো, এটা যদি আমাদের হাইড্রোজেনের নিউক্লিয়াস হয়, হাইড্রোজেনের এটা যদি আমার নিউক্লিয়াস হয়, দেখো এটা ধরো হাইড্রোজেনের নিউক্লিয়াস, তা হাইড্রোজেনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে থাকে? হাইড্রোজেনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকে আমরা সবাই জানি প্রথম কক্ষপথে, ধরো এটা ধরা যাক তোমার প্রথম কক্ষপথ, এটা তোমার দ্বিতীয় কক্ষপথ, এটা তোমার তৃতীয় কক্ষপথ। ওকে, এভাবে করে চলতেছে। ওকে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে আছে স্বাভাবিক অবস্থায়। ওকে, এখন তুমি আমাকে বলো তো হাইড্রোজেনে কয়টা কক্ষপথ থাকে? হাইড্রোজেনে কয়টা কক্ষপথ সংখ্যা কয়টা থাকে? হাইড্রোজেনে কক্ষপথ সংখ্যা কয়টা থাকে কেউ বলতে পারবা? ওই একটা বলতেছো, তোমাদেরকে এগুলো সাইকেল 1-এ পড়াইছি। যে কোনো মৌলের কক্ষপথ সংখ্যা থাকে ইনফিনিটি সংখ্যক। যে কোনো মৌলের কক্ষপথ সংখ্যা থাকে কয়টা? ইনফিনিটি সংখ্যক। তাহলে হাইড্রোজেনের কক্ষপথ আছে কয়টা? ইনফিনিটি সংখ্যক। ইনফিনিটি সংখ্যক কক্ষপথ আছে, বাট হ্যাঁ এর কিছু লিমিটেড কক্ষপথে ইলেকট্রন থাকে। যেমন সোডিয়ামের কক্ষপথ কয়টা? ইনফিনিটি সংখ্যক, বাট সোডিয়ামের প্রথম 3টা কক্ষপথ ইলেকট্রন থাকে। ওকে, আচ্ছা এবার দেখো হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে হাইড্রোজেন তো আমার এখানে ধরো গ্যাসীয় অবস্থায় আছে, তো এর যে ইলেকট্রন আছে তাকে আমি বের করে ফেলবো। তো বের করে আমি কোথায় নিয়ে আসবো বলো তো? বের করে আমি কোথায় নিয়ে আসবো? বের করে আমি এটাকে ইনফিনিটিতে নিয়ে আসবো না? এই ইলেকট্রনটাকে বের করে আমি অ্যাকচুয়ালি কোথায় নিয়ে আসতেছি? পরমাণু থেকে যখন আমরা ইলেকট্রন বের করি, যদি দ্বিতীয় কক্ষপথে নিই, ধর একটা ইলেকট্রনকে আমি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নিলাম, ধর এই ইলেকট্রনটাকে প্রথম থেকে আমি দ্বিতীয়তে নিলাম, তাহলে কি সেটাকে আমি H+ লিখতে পারবো? ওটা তো পরমাণুর মধ্যেই রয়ে গেছে, সেখানে তো আমি আর H+ লিখতে পারবো না। জিনিসটা বুঝো, H+ লেখার শর্ত কি? যদি আমি এই ইলেকট্রনটাকে প্রথম কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে নিই, তাহলে কি সেখানে আমি H+ লিখতে পারবো? H+ মানে কি? সেই ইলেকট্রন হারাই ফেলছে, তো এই তৃতীয় কক্ষপথে নিলে তো সেটা ইলেকট্রন এই হাইড্রোজেনের মধ্যেই আছে। তাহলে H+ আমি তখনই লিখতে পারবো যদি আমি এই ইলেকট্রনটাকে একদম পরমাণুর বাইরে নিয়ে আসি। আর একদম পরমাণুর বাইরে আনা মানে হচ্ছে আমার কোথায় আনতে হবে? ইলেকট্রনটাকে ইনফিনিটিতে নিতে হবে। এটা কি সবাই বুঝতে পারছি? H+ লেখা মানে হচ্ছে ইলেকট্রনটাকে আমার ইনফিনিটিতে নিতে হবে। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? একটু করে আমাকে জানাও তো কমেন্টে যে ভাই এটা বুঝতে পারছি কিনা, যে আমার যদি আমি H+ লিখতে চাই তাহলে ইলেকট্রনটাকে কিন্তু এই যে এটা প্রথম কক্ষপথ থেকে একদম ইনফিনিটিতে নিয়ে আসতে হবে বা একদম বাইরে নিয়ে যেতে হবে। এটা বুঝো নাই? এটা বুঝো নাই? কোথায় বুঝো নাই বলো মিনা, কোথায় বুঝো নাই? ওকে মিনা, বুঝাচ্ছি তোমাকে। দেখো বলছে কি এখানে হাইড্রোজেন এর ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে। এখন তুমি যদি এই H+ বানাতে চাও, H+ মানে কি? একটা ইলেকট্রন বের হয়ে গেছে। তো বের হওয়া মানে কি? বের হওয়া মানে হচ্ছে একদম পরমাণু থেকে বের হয়ে যাবে। যদি প্রথম কক্ষপথ থেকে তুমি তৃতীয় কক্ষপথে নাও বা 4 নাম্বার কক্ষপথে নাও, আলটিমেটলি ইলেকট্রন তো হাইড্রোজেনের মধ্যেই রয়ে গেছে, তো সেখানে তুমি H+ লিখতে পারবা না। H+ লেখার শর্ত হচ্ছে এই ইলেকট্রনটাকে একদম পরমাণু থেকে বের করতে হবে, আর একদম পরমাণু থেকে বের করা মানে ইনফিনিটিতে নিতে হবে, তাহলে পরমাণু থেকে বের হয়ে আসবে। ওকে, এবার তুমি আমাকে বলো তাহলে এই ক্ষেত্রে এন লো এর মান কত হবে আর এন হাই এর মান কত হবে? কেউ কি বলতে পারবা এই ক্ষেত্রে এন লো এর মান কত হবে, এন হাই এর মান কত হবে? ইলেকট্রন প্রথমে 1 নাম্বার কক্ষপথে ছিল, এন লো মানে হচ্ছে নিম্ন কক্ষপথ, তাহলে এ 1 নাম্বার কক্ষপথে ছিল, তাহলে এর জন্য এন লো হবে 1 আর এর জন্য এন হাই হবে ইনফিনিটি। রাইট, এন লো হবে 1 আর এন হাই হবে ইনফিনিটি। যারা সাইকেল 1-এ ওই যে ল্যামডা সূত্রটা পড়ো নাই, তারা এটা একটু বুঝবা না, বাট তুমি এটা দেখতে থাকো, না বুঝলেও কোনো সমস্যা নাই। তুমি সাইকেল 1-এর ওইটা টপিকটা পড়ে এটা করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, এইবার আমরা সবাই জানি যে এনার্জি ইকুয়াল টু কি হয়ে থাকে। ধরো এখানে যে এনার্জিটা দেয়া লাগবে, এটা কিন্তু আমি যদি ডেল্টা ই বলি, এই ডেল্টা ইকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারবো? এটা কিন্তু ডেল্টা ই মানেই তো এখানে আয়নীকরণ শক্তি, কারণ এই এনার্জিটা দিলে এই ইলেকট্রন এখান থেকে এখানে বের হয়ে আসবে। এটাকে আমি ডেল্টা ই বলি, এটাকে আমি প্রথম আয়নীকরণ শক্তিও বলতে পারি। তাহলে এই যে ডেল্টা ই, আমরা একটা সূত্র পড়ে আসছিলাম না, ডেল্টা ই সূত্র কি ছিল বলতো? ডেল্টা ই সূত্র ছিল ওই যে ধরো কথার কথা, এখানে তাহলে ডেল্টা ই ইকুয়াল টু লিখতে পারি আমি ই হাই মাইনাস ই লো, এরকম লেখা যায় না? ডেল্টা ই মানে কত লেখা যায়? ই হাই মাইনাস ই লো লিখতে পারি আমি। এবার একটু করে আমাকে বলো, তুমি তোমাদের একটা সূত্র শিখেছিলাম ই এন মাইনাস 13.6 গুণন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা কি মনে আছে কারো? পার অ্যাটম, এই সূত্র কি কারো মনে আছে? সাইকেল 1 যারা পড়ো নাই তারা এটা নাও বুঝতে পারো, বাট বললাম তো এই পৃষ্ঠাটা তুমি স্কিপ করে পরের পৃষ্ঠাগুলো পড়িও, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখন তুমি বলো ই হাই এর জন্য তাহলে তুমি কি লিখবা? মাইনাস 13.6 গুণন জেড, তো এখানে 1 হবে যেহেতু হাইড্রোজেন, আর এখানে এন হাই তাহলে কত? ইনফিনিটি, ইনফিনিটির স্কোয়ার, তারপরে মাইনাস ই লো কত হবে? মাইনাস 13.6 জেড, তো এখানে 1 এর স্কোয়ার আর এখানে হবে 1 এর স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা তো ভাই পুরো জিরো চলে আসবে,
কারণ এখানে ইনফিনিটি আছে নিচে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। দেখো বোঝা গেছে কিনা? এইটা হচ্ছে তোমার কি বলতো হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান। হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান এটা হচ্ছে তোমার কত হয়ে থাকে? এত হয়ে থাকে। ক্লিয়ার সবার? এটা দেখো, এটা তো জিরো, নিচে ইনফিনিটি আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে এখানে। ক্লিয়ার সবার? আশা করি বুঝতে পারছো। এইভাবে করে কি বের করতে হয়? আয়নীকরণ শক্তির মানটা বের করতে হয়। আর এটাকে তুমি কি বলতে পারো চাইলে? এই যে এটাকেই চাইলে আমরা কিন্তু আয়নীকরণ শক্তি IE.1 বলতে পারি। হাইড্রোজেনের বেলায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি হয় না, কারণ এখানে ইলেকট্রন থাকেই একটা। তাহলে এটা একটু করে বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে আমাকে একটু জানো। আশা করি বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই যারা সাইকেল 1 পড়ে আসছো। ওকে, এখানে তো ফোটনের ব্যাপার নাই ভাই, ফোটন তো অন্য জায়গায় ব্যবহৃত হয় বিকিরণের ক্ষেত্রে। জেড কি জিনিস? জেড হচ্ছে তোমার ওই যে পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেখি তোমরা আমাকে একটু করে বলো তো, যদি তোমাকে লিথিয়াম 2+ বলতো, তোমার বাড়ির কাজ থাকবে লিথিয়াম 2+। লিথিয়াম 2+ এর প্রথম আয়নীকরণ শক্তির মান বের করবা। সরি, প্রথম আয়নীকরণ শক্তি না, লিথিয়াম 2+, তাহলে এটা কি হবে? এটা হবে তৃতীয় আয়নীকরণ শক্তি। তৃতীয় আয়নীকরণ শক্তির মান বের করবা। পারবা না তোমরা? কিভাবে করবা? কারো আইডিয়া আছে? কিভাবে করবা? কারো আইডিয়া আছে কিভাবে করবা? দেখো, লিথিয়াম 2+ মানে কি? তার ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে বলো তো? আমি তোমাকে জাস্ট ধরাই দিই, এটা আমি করে দিব না, এটা লাগে না। হাইড্রোজেন এটা লাগে, বাট বাকি এটা লাগে না, আমি তোমাকে জাস্ট ধরাই দিই। বলো, লিথিয়াম 2+ এর জন্য তোমার হচ্ছে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে? লিথিয়াম 2+ এর 1 নাম্বার কক্ষপথে, যেহেতু একটি ইলেকট্রন আছে, তাহলে এন লো হবে 1, এন হাই হবে ইনফিনিটি। আর লিথিয়ামের জন্য জাস্ট কি হবে বলো তো? জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু 3 হবে জাস্ট। লিথিয়ামের জন্য জেড ইকুয়াল টু কত হবে? 3 হবে। সো জাস্ট তুমি ফর্মুলায় বসাবা, তাহলে এখান থেকে তুমি আয়নীকরণ শক্তিটা বের করতে পারবে। পারা যাবে লিথিয়ামেরটা? লিথিয়ামেরটা কি পারা যাবে? হিলিয়াম প্লাস বলো, লিথিয়াম বলো, এগুলো কি পারা যাবে? আশা করি পারা যাবে। এগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না, এগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না, আশা করি পারবা। চলো নেক্সটে যাই, নেক্সটে যাই। হাই ইকুয়াল টু ইনফিনিটি হবে, হাই ইনফিনিটি হবে। কেন? কারণ ইলেকট্রন বের করা মানে হচ্ছে তুমি একদম ইনফিনিটিতে নিয়ে যাবা, হাই ইনফিনিটি হবে। চলো নেক্সটে যাই। এই অঙ্কটা দেখো তো কি বলছে। বলতেছে হাইড্রোজেনের আয়নীকরণ বিভব হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা দেখো তো, আয়নীকরণ শক্তিটা আমরা দুইটা একক পড়ছিলাম, মনে আছে? আয়নীকরণ শক্তিটা আমরা দুইটা একক পড়ছিলাম। আয়নীকরণ শক্তির একক কি ছিল? একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর আরেকটা ছিল এই যে কিলো জুল পার মোল, বা আরেকটা এককও আছে কিলো ক্যালোরি পার মোল। ওই যে জুল ক্যালোরি তোমরা জানো সবাই নিশ্চয়ই। তাহলে এগুলো হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির একক। তাহলে এখানে আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে এত। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে? এই যে আমার হাইড্রোজেন যেটা আছে তার আয়নীকরণ শক্তি, এটার মান দেওয়া আছে কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি এটাকে কি লিখবো? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম লিখবো। কারণ এককটা যদি ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে একক এখানে হয়ে থাকে পার অ্যাটম, কিলোজুল লেখা থাকলে পার মোল হইতো। এটা কি সবাই বুঝতে পারছি? প্রথম লাইনটা দেখো তো, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো। প্রথম লাইনটা যে হাইড্রোজেনের আয়নীকরণ বিভব দেওয়া আছে 13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটাকে আমরা কি লিখবো? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। মানে একটা পরমাণুতে হাইড্রোজেনের একটি ইলেকট্রন বের করতে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োজন। এই জিনিসটা একটু বুঝতে পারছো কিনা বলো তো এতটুকু পর্যন্ত? একটু করে আমাকে জানাও কমেন্টে। ওই তোমাদের রেসপন্স কমে গেছে। আর দ্বিতীয় কথা হইতেছে, ক্লাস অনেকে কম করতেছো। মানে আমরা কি ক্লাস বন্ধ দিব? একটু কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে পড়াশোনা? একটু কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে পড়াশোনা? আমরা কি ক্লাস বন্ধ দিব? অনেকেই মানে দেখতেছি ক্লাস করতেছো না। বুঝো নাই? আচ্ছা বলতেছি তোমাকে, দেখো বলছে কি, হাইড্রোজেনের আয়নীকরণ বিভব এটার মান দেওয়া আছে। এটার মান দেওয়া আছে কত? মান দেওয়া আছে তোমার হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আমি তোমাকে পড়াইছিলাম যে আয়নীকরণ শক্তির একক হয়ে থাকে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বা কিলোজুল পার মোল, বা কিলো ক্যালোরি পার মোল। সো ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা আসলে পুরো এককটা কি হবে? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এটা মানে কি? যে অ্যাটম মানে কি বলতো? অ্যাটম মানে কিন্তু পরমাণু। অ্যাটম মানে হচ্ছে পরমাণু। এটার মানে হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু থেকে একটি ইলেকট্রনকে বের করতে এত ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োজন। আচ্ছা এবার দেখো কোয়েশ্চন কি বলছে। 25 মিলিগ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে H+ আয়ন তৈরি করতে কি পরিমাণ শক্তি প্রয়োজন? কি পরিমাণ শক্তি প্রয়োজন? তোমার কোয়েশ্চনে যেটা দেওয়া আছে এইটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু থেকে, একটি পরমাণু থেকে ইলেকট্রন বের করে H+ পরিণত করতে শক্তি প্রয়োজন।
শক্তি প্রয়োজন কতটুকু? শক্তি প্রয়োজন হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। ওই যে কিলোজুলে নিলে যত আসবে, আমরা তোমাকে শিখেছিলাম যে ইলেকট্রন ভোল্টের সাথে কিলোজুলের সম্পর্ক কীরকম। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হয়ে থাকে 1.6 × 10⁻19 জুল হয়ে থাকে। এই জিনিস তোমাকে শিখেছি আমি গতকালকে। দেখো তো প্রথম লাইনের অর্থ কি সবাই বুঝতে পারছো? একটু জানাও তো প্রথম লাইনের অর্থ সবাই বুঝতে পারছো কিনা? প্রথম লাইনের অর্থ সবাই বুঝতে পারছো কিনা? প্রথম লাইনের অর্থ, হ্যাঁ প্রথম লাইনের অর্থ কি সবাই বুঝতে পারছো? প্রথম লাইনের অর্থ ওকে। এবার দেখো, এবার আমাকে বলছে 25 মিলিগ্রাম হাইড্রোজেন পরমাণু আছে। তা আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি যে অতটুকু ভরে হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে। আচ্ছা তোমরা কি কখনো 9 10 এই সূত্রটা শিখছো? 9 10 কি তোমরা কখনো এই সূত্রটা শিখছো? n = পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাদ্রো সংখ্যা আর হচ্ছে ভর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। মোল সংখ্যার একটা সূত্র ছিল, মোল সংখ্যার একটা সূত্র ছিল। এটা আমরা যদিও প্রমাণ করব পরিমাণগত রসায়নে গিয়ে, বাট মোল সংখ্যার একটা সূত্র ছিল যে মোল সংখ্যা ইকুয়াল টু হয়ে থাকে ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর আর কণার সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাদ্রো সংখ্যা। এটা তোমরা নিশ্চয়ই শিখে আসছো। তাহলে এখন আমাকে একটা জিনিস দেখো, আমার এখানে বলছে হাইড্রোজেন পরমাণু, তাহলে বলো তো এখানে বড় হাতের এম কত হবে? বড় হাতের এম কত হবে বলো তো? হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত হয়? 1 হয়ে থাকে। তাহলে এখানে বড় হাতের এম ইকুয়াল টু হবে 1। এখানে হাইড্রোজেনের ভর দেওয়া আছে 25 মিলিগ্রাম, তাহলে এটা অ্যাকচুয়ালি ছোট হাতের এম দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? ছোট হাতের এম দেওয়া আছে। আর অ্যাভোগাদ্রো সংখ্যা তুমি জানো ওইটা 6.022 10⁻23 হয়ে থাকে। তাহলে এই জায়গা থেকে আমি এই যে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এক্স বের করে ফেলতে পারবো না এই জায়গাটা থেকে? তারপর এক্স যদি বের করি তাহলে আমি এখানে জানি একটা পরমাণু থেকে ইলেকট্রন বের করতে এত এনার্জি লাগে, তাহলে অত সংখ্যক পরমাণু থেকে ইলেকট্রন বের করতে কত এনার্জি লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। যেমন কিভাবে আমি তোমাকে দেখাই, এটাকে ছোট্ট নিচে নামাই আসলে লাইনটাকে, তারপর আমি এখানে করে দিয়ে আসো তোমাকে। দেখো আমরা এখানে তাহলে যে এই কাজটা করবো সেটা হচ্ছে এরকম, এই যে আমার কাছে সূত্র আমরা কি জানি, n = x ডিভাইডেড বাই na ইকুয়াল টু m ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের m। তো দেখো x ইকুয়াল টু কত আসবে, এখানে ছোট হাতের m কত, এটা হচ্ছে 25 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রামকে গ্রামে কিভাবে নিব? 10⁻³ দিয়ে গুণ দিব। বড় হাতের m হচ্ছে 1 আর এখানে আছে n = 6.022 গুণন 10⁻23। তাহলে এইখান থেকে তুমি কি পেয়ে যাবা? কণার সংখ্যা পেয়ে যাবা। দেখো কণার সংখ্যা কয়টা আছে এখানে, 25 গুণন 10⁻³ গুণন হচ্ছে 6.022 10⁻23। তাহলে এখানে আসবে 1.5055 গুণন 10⁻22 এতটি পরমাণু। তাহলে এই যে 25 মিলিগ্রাম হাইড্রোজেন, এটা তো হাইড্রোজেনের ভর দেওয়া আছে, তাহলে এই ভরের মধ্যে কয়টা পরমাণু আছে? এই ভরের মধ্যে এত সংখ্যক পরমাণু আছে। তো একটা পরমাণু থেকে ইলেকট্রন বের করতে, H+ পরিণত করতে শক্তি লাগছে হচ্ছে এতটুকু, শক্তি লাগছে হচ্ছে এতটুকু। তাহলে এই যে এত সংখ্যক পরমাণু থেকে, তাহলে আমি লিখবো সুতরাং হাইড্রোজেনের এই যে এত সংখ্যক পরমাণু থেকে, এত সংখ্যক, দেখো হাইড্রোজেনের এই এতটি পরমাণু থেকে, হাইড্রোজেনের এতটি, এটাকে যদি ডিলিট করি একটু করে, এতটি পরমাণু থেকে এই যে পরমাণু থেকে ইলেকট্রন বের করতে এটাতে প্রয়োজন কত দেখো তো, তাহলে এটা তাহলে কত লাগবে দেখো। তাহলে কি করবা ভাই বলো তো? জাস্ট তুমি এই যে এই ভ্যালুটাকে দেখো, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করতে শক্তি লাগে হচ্ছে এতটুকু। তাহলে এই যে এত সংখ্যক পরমাণু থেকে ঐকিক নিয়ম জাস্ট পাই, সিম্পল ঐকিক নিয়ম যে এইটা থেকে তাহলে ইলেকট্রন বের করতে কতটুকু শক্তি লাগবে। এই যে জাস্ট তুমি ভাই এই 13.6কে এই পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দিবা, অর্থাৎ কোনটা দিয়ে গুণ করবা বলো? এই সংখ্যাটা দিয়ে গুণ করে দিবা জাস্ট, তাহলে তোমার এনার্জি বের হয়ে আসবে। তাহলে দেখো তো এনার্জিটা কত আসে এখানে। এরপর আমি পুরো অঙ্কটা একবার রিপিট করে দিচ্ছি, দেখো এনার্জিটা কত আসবে। এই 13.6 গুণন আনসার, তাহলে এনার্জি চলে আসছে আমার কাছে এখানে যে 2.04748 গুণন 10⁻23 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার এতটুকু শক্তি লাগবে। তুমি চাইলে কিলোজুলও নিতে পারবা, ওই যে 1.6 9/19 দিয়ে গুণ করে। দেখো এটা একটু বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে আমার আনসার। এটা কি বোঝা গেছে অঙ্কটা? কোনো জায়গায় না বুঝলে আমি বলতেছি। এন এ মানে কত? এন এ মানে হচ্ছে তোমার অ্যাভোগাদ্রো সংখ্যা, এন এর ভ্যালু হচ্ছে এইটা, এই যে এন এর ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাভোগাদ্রো সংখ্যা, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে বড় হাতের এন এ, এটার মান। এই অঙ্কটা কি বোঝা গেছে? আমি তোমাকে সিম্পল একবার রিপিট করি।
তোমার কোয়েশ্চনে কি বলা আছে? কোয়েশ্চনে বলছে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তির মান হচ্ছে এত। এখন ইলেকট্রন ভোল্ট দেওয়া মানে এটার একক কত হবে? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তার মানে একটা পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করতে এতটুকু শক্তি প্রয়োজন। তো তুমি এটা লিখছো, হাইড্রোজেনের একটি পরমাণু থেকে ইলেকট্রন বের করতে শক্তির প্রকার হচ্ছে এত ইলেকট্রন ভোল্ট। এখন তোমাকে বলছে, তোমাকে যদি 25 মিলিগ্রাম যদি হাইড্রোজেন পরমাণু থাকে, তোমার কাছে কি আছে? 25 মিলিগ্রাম হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে সেইখান থেকে H+ তৈরি করতে কি পরিমাণ শক্তির প্রয়োজন জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে তুমি বের করতে হবে তাহলে 25 মিলিগ্রামে কয়টা পরমাণু থাকে। এটা কিভাবে বের করবা? এই সূত্র ইউজ করে, যেখানে ভর তাহলে হচ্ছে 25 মিলিগ্রাম, বড় হাতের এম আমি জানি, এভাগেদ্র সংখ্যা আমি জানি, তাহলে এখান থেকে কণার সংখ্যা বের করছি। এই যে দেখো কণার সংখ্যা, এই এক্সটা আমি বের করছি কণার সংখ্যা। তাহলে আমি বের করে ফেলছি এই যে অ্যাকচুয়ালি এই 25 মিলিগ্রামে, মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য tan−3 দিয়ে গুণ করছি। কেন? ওই মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য। তারপর এখান থেকে আমি পেয়ে গেছি এত সংখ্যক পরমাণু আছে। তাহলে এরপর কি করছি? জাস্ট এতটুকু পরমাণু থেকে ইলেকট্রন বের করতে তোমার হচ্ছে যে আমাদের এই যে শক্তি লাগবে এত ইলেকট্রন ভোল্ট। শেষ। দেখো বুঝছো কিনা? একটু বড় অঙ্ক, বাট আশা করি তুমি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। নুসরাত, তুমি কি ঝামেলায় আছো আমাকে বলো, আমি বুঝাচ্ছি। ওকে, চলো নেক্সটে যাই। আসো নেক্সটে যাবে। এটা কি সবার তোলা হয়েছে? আজকে আমাদের আয়নীকরণ শক্তি শেষ করতে হবে। আয়নীকরণ শক্তি আমাদের সব থিওরি শেষ। আমরা জাস্ট এখন কয়েকটা প্র্যাকটিস প্রবলেম করে ছেড়ে দিব। আগামী ক্লাসে আমরা ইলেকট্রন শক্তি শুরু করব। আশা করি তোলা হয়েছে সবার এটা। নেক্সটে যাই। নেক্সটে এখন আমরা শুধু প্র্যাকটিস প্রবলেম, এখন আর থিওরি নেই। আমাদের থিওরি সব পড়ানো শেষ। থিওরি সব পড়ানো শেষ। আচ্ছা, একটা কাজ করি তোমাদেরকে, দাঁড়াও। এই যে আমার কাছে মনে হয় বই ওপেন করা আছে একটা, দাঁড়াও 1 সেকেন্ড। আমার কাছে মেবি বই ওপেন করা আছে। আমি তোমাকে একটা বই ওপেন করে কিছু বাড়ি কাজ দিই। সাইকেল টু দাগানো বই, গো স্যার। ওকে, একটু দাঁড়াও, তোমাদেরকে আমি এই টাইপের কয়েকটা ম্যাথ বাড়ির কাজ দিই। এটা ওপেন হোক একটু করে, দাঁড়াও। ওকে, দেখো এই যে আমরা এই ম্যাথটা করে দিছি এখন। এই যে এই ম্যাথ, এই মাত্র এই ম্যাথটা করাইলাম আমরা। এই ম্যাথটা আমরা মাত্র করাইছি। ভাই এখানে তো আনসার আসছে কিলো জুলে, বাট আমি তো করাইছি কোথায়? ইলেকট্রন ভোল্টে। সো তুমি ইলেকট্রন ভোল্টটাকে ওই জুলে কনভার্ট করে নিবা 1.6 × 10⁻19 দিয়ে, পরে কিলো জুলে নিলে দেখবে এটাই আসতেছে আনসার। তোমার বাড়ির কাজ কি থাকবে জানো? এখানে দেখো 4-5টা ম্যাথ দেওয়া আছে। আমি একটা কাজ করি, আমি এটাকে স্ক্রিনশট আকারে নিয়ে আসি, কেমন? তাহলে তুমি বুঝতে পারবা। একটা কাজ করি, দাঁড়াও, এটাকে নতুন পেজ অ্যাড করতে হবে একটা। ওকে, এবার এখানে আমি আসো, দাঁড়াও। এখানে 5-6টা ম্যাথ আছে, এগুলো সব তুমি পারবা, সব সেম টাইপের ম্যাথ, বুঝছো? সব সেম টাইপের ম্যাথ, সব সেম টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো তুমি বাড়ি কাজ করবা, সব সেম টাইপের ম্যাথ। এখানে আনসার সহ দেওয়া আছে। আর কোনোটা যদি না পারো, তাহলে আমাদের কিন্তু টেলিগ্রামে ডাউট গ্রুপ আছে। সো ওইখানে দিবা আমাকে, আমি তোমাকে সলভ করে দিব যদি তুমি কোনো অঙ্ক না পারো, কেমন? আর আমরা তো ডাউট সলভিং ক্লাস নিবই। সো কোনো অঙ্ক যদি না পারো এখানে বলবা। তাহলে এই অঙ্কগুলা পারবা না বলো তো একটু করে? আগের অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো পান্তা ভাত। যদি আগের অঙ্ক বুঝে থাকো, তাহলে এই অঙ্কগুলো পান্তা ভাত। আগের অঙ্ক না বুঝলে এই অঙ্ক পারবা না। এই অঙ্কটা কি সবার ক্লিয়ার হয়েছে বলো তো? এই অঙ্কটা বুঝতে হবে, নাহলে পারবা না, নাহলে পরের অঙ্কগুলো পারবা না। বাট এই অঙ্কটা যদি বুঝো তাহলে তোমার কাছে খুবই ইজি। হ্যাঁ, ওকে, চলো নেক্সটে যাই। বলে এটার আনসার কী হবে? আর আমাদের আজকে কি, এটা হচ্ছে ওই ইয়ার বইটা, ওই যে কি বলে এটার নাম, গোসারে বইয়ের ম্যাথ। দেখো আমি এগুলো এখন কোনোটাই তোমাকে করে দিব না, তুমি চারোটা নিজে নিজে করবা। নিজে নিজে করার পরে তুমি হচ্ছে কি করবা, এই আমাদের একটা এই গ্রুপ আছে যে HSC 27-এর লার্ন উইথ হিমেল বাই অফিসিয়াল, তোমাকে আমি গ্রুপটার লিঙ্ক দিয়ে দিব। ওই গ্রুপে তুমি পোস্ট করতে পারো SW-গুলা। যার সবগুলো ম্যাথ কারেক্ট হবে, প্রথম 3 জনের জন্য যাও এটা প্রাইজ, জার্সি প্রাইজ মানি থাকবে, বা জার্সি নিতে পারো, বা তোমার হচ্ছে প্রাইজ নিতে পারো 250 টাকা করে। কোন গ্রুপ আমি বলি, এই একটু পরে আমি ওই ক্লাস শেষ হওয়ার পরে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, যে তাড়াতাড়ি বাড়ির কাজ সাবমিট করতে পারবা কারেক্টভাবে। 5টাই কারেক্ট হইতে হবে। কয়টা প্রবলেম আছে এখানে? 6টাই কারেক্ট হইতে হবে, কেমন? তো সেই কারেক্ট ওই গ্রুপে আমি গ্রুপের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব ক্লাসের পরেই। যারা যারা প্রথম 3জন যাদের সবগুলো কারেক্ট হবে, তাদেরকে হচ্ছে আমরা ওই জার্সি দিব বা হচ্ছে প্রাইজ মানি দিব, কেমন? ওকে, বলো এটা কী হবে আনসার? এটা কী হবে বলো? তবে তোমরা কিন্তু ক্লাস অনেকের কম করতেছো, মাত্র 30 জন দেখতেছো ওয়েব অ্যাপে, আর ফেসবুকে দেখতেছো 88 জন, মানে কত? তাহলে 110, 15, 20 জন। বাট ক্লাস কিন্তু রেগুলারলি করতে হবে। ওকে, ওই তো বললাম প্রথম 3জন যারা তাড়াতাড়ি কারেক্ট করবা,
গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, বলো এটা কি হবে? আচ্ছা ওইটা পরের হিসাব, টাকা তার বেশি পাবা না, 200-250 টাকা দিয়ে কি হবে? 200-250 টাকা অনেক টাকা, 200-250 টাকা অনেক টাকা। মানে আমি তোমার একটা জিনিস বলি, জিনিসটা হচ্ছে তুমি পরিশ্রম করো ভাই, পরিশ্রম করে যাও, পরিশ্রমের বিকল্প আসলে জিনিসপত্র নাই, অনেক বেশি আসলে পরিশ্রম করতে হবে, বুঝছো? আমি আমার নিজের লাইফের কাহিনী বলবো কোনো এক সময় সুযোগ হইলে পরে, মানে ফাইন্যান্সিয়াল অবস্থা বলো, সব কিছুই বলো আর কি, হ্যাঁ? ওকে, যেমন আমি তোমাকে একটা ক্লু, একটা হিন্টস দিই জাস্ট। আমি যখন আমার ইন্টারে পড়াশোনা করতাম, মানে ধরো তোমার হচ্ছে যখন এইচএসসিতে পড়াশোনা করতাম, আমি কিন্তু পুরা জিনিসটাই, আমার পুরা এডুকেশনাল কস্টটাই আমি টাকা ধার নিয়ে আমার মামার থেকে মানে পড়াশোনা করছি আর কি। জিনিসটা হচ্ছে এটাই, তুমি যেমনি হোক কষ্ট করে এখন ভালো করে পড়াশোনা করো, এখন ফাঁকিবাজি করিও না ভাই, মানে এই টাইমটা পড়ার টাইম, বুঝছো? ভালো করে পড়ো, ভালো করে পড়ো। ওকে, সবাই বি বলতেছো আনসার, বলছে কি দেখো, বলতেছে হচ্ছে 5টা আইনীকরণ শক্তি দেওয়া আছে, দেখো একটা 7.1, 14.3, এত এত, তাহলে হাই জাম্প কোনটা? হাই জাম্প হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে হাই জাম্প। তাহলে হাই জাম্পের আগে কয়টা আইনীকরণ শক্তি আছে? আগে আইনীকরণ শক্তি আছে 4টা। তাহলে এখানে তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকবে? ভ্যালেন্স ইলেকট্রন থাকবে 4টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে 4টা। এখন 4টা ভ্যালেন্স ইলেকট্রন কার থাকে? 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে সিলিকনের। কারণ সিলিকনের ইলেকট্রোমিনাস কীরকম হবে দেখো, সিলিকনের ইলেকট্রোমিনাস কীরকম হবে দেখো, 14, দেখো সেটা হবে নিয়ন, তারপর হবে তোমার কাছে এখানে 3s2, তারপর হবে এখানে 3p2 হবে। তাহলে এইটা দেখো 4টা, তাহলে এখানে তোমার আনসার হবে 4। ওকে, সো নেক্সটে যাই। বলো নিচের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তি থেকে বেশি? আর আমাদের আজকে আর কোনো থিওরি ফিওরি নাই, এখন শুধুমাত্র আমরা প্র্যাকটিস প্রবলেম করবো কয়েকটা, তারপর আমাদের শেষ। বলো এটা কি হবে? নিচের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তির মান থেকে কম হবে? মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা প্রথম আয়নীকরণ শক্তির মান থেকে কম হবে। দেখি এটার আনসার কত হবে, বলো কে পারো, দেখি কে পারো, কে পারো এটা, কে পারো? ওকে, কেউ হইতে পারতেছো না, কেউ হইতেও পারতেছো না, এখনো পর্যন্ত কেউ কারেক্ট আনসার দাও নাই। একজন দিছো, আনিতা, একজন কারেক্ট আনসার দিছো, আনিতা, অনিতা একজন কারেক্ট আনসার দিছো, সেটা কি? আচ্ছা বিপ্র কারেক্ট আনসার দিছো, জান্নাতুল কারেক্ট আনসার দিছো, আরো অনেক কারেক্ট আনসার দিছো, সেটা হচ্ছে কত? ডি, নান। কেন আমি বলি দুনিয়ার কোনো মৌল নাই যেখানে প্রথম আয়নীকরণ শক্তিটা দ্বিতীয় থেকে বড় হবে, দুনিয়ার কোনো মৌলই নেই, সবগুলো মৌলে প্রথম আয়নীকরণ শক্তির মান থেকে দ্বিতীয়টা বড়, দ্বিতীয় থেকে তৃতীয়টা বড়, তাই আনসার হবে নান। বুঝতে পারছি এটা আমরা? সবগুলো মৌলে এটা হবে ডি নাম্বার আনসার হবে, বুঝতে পারছি? চলো নেক্সটে যাই। বলছো কোনটার আয়নীকরণ শক্তি সর্বাধিক হবে? সর্বাধিক, দেখো তো সর্বাধিক কোনটা হবে? তাহলে এখানে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথম কথা, এখানে ডি নাম্বার প্রথমে কাটা যাবে। কেন ডি নাম্বার কাটা যাবে? কারণ এরা হচ্ছে প্রথম 3 কক্ষ, এদের কক্ষপথ সংখ্যা হচ্ছে 3, এটা দেখো 4 আছে, তো নিচে নামলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে এই তিনটার মধ্যে দেখো তো এখানে অর্ধপূর্ণ আছে, এখানে কি আছে? অর্ধপূর্ণ আছে, তাহলে এইটার আয়নীকরণ শক্তি কি হবে? সর্বাধিক হবে। বুঝছো কিনা দেখো, এটার আয়নীকরণ শক্তি কি হবে? সর্বাধিক হবে। তারপর বলতেছে যে মৌলের প্রথম, যে মৌলের প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তির মধ্যে সবথেকে বেশি পার্থক্য আছে সেটা কোন মৌল? খুব ভালো কোয়েশ্চেন করছে। কোন মৌলে প্রথম আর দ্বিতীয় আয়নীকরণ শক্তির মধ্যে সব থেকে বেশি পার্থক্য আছে? সেটা ভেরি গুড বিপ্র, ভেরি গুড। আর কে কে পারো দেখি? ভেরি গুড, সেটা হচ্ছে পটাশিয়াম। কেন এটা পটাশিয়াম হবে দেখো তো? এর কারণ হচ্ছে দেখো, এই যে পটাশিয়ামের বেলায়, পটাশিয়াম থেকে যখন ইলেকট্রন বের হয় পটাশিয়াম প্লাস হয়, এটাকে আমরা বলি প্রথম আয়নীকরণ শক্তি। পটাশিয়াম প্লাস থেকে যখন ইলেকট্রন বের করব তখন এখানে পটাশিয়াম 2+ হবে, এটাকে আমরা বলছি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বাট এইখানে এইটা কিন্তু স্টেবল, এটা কিন্তু আর্গনের মতো হয়ে গেছে, তাই এই দুটার মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যাবে, তাই এটা আনসার হচ্ছে পটাশিয়াম। ভেরি গুড, যারা যারা পারছো ভেরি গুড। তারপর বলো নিচের প্রথম আয়নীকরণ শক্তির ক্রম কোনটা? প্রথম আয়নীকরণ শক্তির ক্রম কোনটা? একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তোমাকে অলরেডি আমি একটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে পজিটিভের, পজিটিভের আয়নীকরণ শক্তি সবসময় বেশি, আর নেগেটিভের আয়নীকরণ শক্তি সবসময় কম। তার মানে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এটা তো প্রথমে হবে না, এই অপশনটা প্রথমে হবে না, কারণ এখানে নেগেটিভটা বেশি দিছে। এটা হবে না, দেখো পজিটিভ সবার কম, পজিটিভ বেশি, তারপর এটা, তারপর এটা, সি হবে আনসার, সি, সি হবে হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো এগুলো সব তোমাকে পড়াইছি আমি, দেখো তো এটা বোঝা গেছে কিনা, এটা কি বুঝতে পারছি আমরা সবাই? ওকে চলো নেক্সটে যাই। বলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তির প্রয়োজন তাকে কি বলে? ইলেকট্রন ত্যাগ করবা, ত্যাগ করে, এটাকে আমরা যে শক্তি সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি আমরা বলে থাকি, ঠিক আছে? তারপর নিচের কোন মৌলটির
প্রথম আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে। দেখো তো প্রথম আয়নীকরণ শক্তি কি হবে, যে সবার উপরে থাকবে তার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হয়ে থাকে। এরা একই গ্রুপে অন্তর্গত, তাহলে এখানে কি হবে আনসার, লিথিয়াম হবে। এরা হচ্ছে সবাই একই গ্রুপের অন্তর্গত, তাহলে এখানে লিথিয়াম হবে। তারপর এরপরে কি বলছে দেখো, এই সবাই সোডিয়াম কেন বলতেছো, সোডিয়াম কেন, এখানে দেখো ভালো করে, এরা সবাই একই গ্রুপের অন্তর্গত, মানে এখানে কি আছে, এই যে লি না কে, লি না কে রুবি, সবার উপরে তো লিথিয়াম আছে ভাই, তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে, ঠিক আছে, তাই ডি হবে। তারপর দেখো কোন মোলের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, দেখো তো এখানে কে কে আছে, বোরন, তারপর আছে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন। আমরা জানি ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে অক্সিজেনে বেশি হওয়ার কথা, বাট এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, নাইট্রোজেনের বেশি হয়, তাহলে কার বেশি হয়, এখানে নাইট্রোজেনের বেশি হবে, ঠিক আছে। তারপর কোনটার আয়নীকরণ শক্তি বেশি, কে কে আছে দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফসফরাস। এটা তো প্রথমেই বাদ, কারণ এর নিচে, এই তিনটার মধ্যে এটার বেশি, নাইট্রোজেনের বেশি, তাহলে এখানে আনসার কোনটা হবে, নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে আনসার। তারপর কোনটার আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন, দেখো এখানে সবাই কিন্তু কোন কোন গ্রুপ আছে, দেখো এখানে সোডিয়াম, তারপর এখানে ম্যাগনেসিয়াম, তারপর এখানে ক্যালসিয়াম, তারপর এই জায়গায় হচ্ছে সিজিয়াম, দেখো এটা সবার নিচে হচ্ছে এইটা আছে, তাহলে এইটার আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে, এটার আয়নীকরণ শক্তি সব থেকে কম হবে, বোঝা গেছে এটা, ওকে। বলছে নিচের কোন আয়নীকরণে সবচেয়ে কম শক্তি লাগে, দেখো সবচেয়ে কম শক্তি লাগবে কোনটা, কে কে আছে এখানে, একটা আছে সোডিয়াম, একটা আছে ম্যাগনেসিয়াম, একটা আছে ক্যালসিয়াম, একটা আছে পটাশিয়াম। শক্তি কম লাগবে কাদের, যারা নিচে থাকবে, আর এদের মধ্যেও যে সবার বামে আছে তার শক্তি সব থেকে কম লাগবে, তাহলে পটাশিয়াম হচ্ছে আনসার। দেখো বুঝছো কিনা, শক্তি কম লাগবে বলছে, শক্তি কম, তাহলে দেখো শক্তি কম লাগে কাদের, যারা নিচে থাকে, আর নিচের মধ্যে যে সবার বামে থাকবে তার শক্তি সব থেকে কম লাগবে, তাহলে এখানে পটাশিয়াম হচ্ছে আনসার। ওই সবাই ম্যাগনেসিয়াম বলতেছিলা, ম্যাগনেসিয়াম করতে আনসার হবে, বুঝছো এটা, এটা কি বুঝতে পারছো সবাই, একটু আমাকে বলো তো, এটা কি বোঝা গেছে ভাই, এটা কি বুঝতে পারছি আমরা সবাই, এটা অনেকে ভুল করছো তাই আমি একটু টাইম নিচ্ছি, এটা কি বুঝতে পারছি সবাই, ওকে চলো এবার বলো কোনটার সবথেকে আয়নীকরণ শক্তি কম হবে, দেখো এখানে কি আছে, এখানে আছে রুবি, সিজিয়াম, দেখো লিনাকে রুবি, তারপর হচ্ছে ছেঁচে ফেলেছে, এবার বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাহলে এরা সবচেয়ে কম হবে, তাহলে এখানে এটা সব থেকে বামে আছে, তাহলে সিজিয়াম সব থেকে কম, সিজিয়াম সব থেকে কম, ঠিক আছে। তারপর বলো তো তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটা ক্রমাগতভাবে বৃদ্ধি পায়, দেখো তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটা ক্রমাগতভাবে বৃদ্ধি পায়, তাহলে তৃতীয় পর্যায়ে কারা থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ক্রমাগত বৃদ্ধি পাবে কোনটা, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে এটা হবে না। আয়নীকরণ শক্তির মধ্যে পার্থক্য আছে, কাদের মধ্যে, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে, বাট কোনটা বৃদ্ধি পাবে বলো তো, গলনাঙ্ক। ওই সবাই আয়নীকরণ শক্তি বলছে, আমি জানি এই এমসিকিউটা ইচ্ছা করে আমরা গলনাঙ্ক পড়ানোর সময় পড়াই নেই, কেন পড়াই নেই, কারণ তখন সবাই গলনাঙ্ক দিতা, এখন যেহেতু আয়নীকরণ শক্তি পড়াইছি সবাই আয়নীকরণ শক্তি দেখাচ্ছিল ফার্স্টে। এটা কি হবে, আয়নীকরণ শক্তির মধ্যে পার্থক্য আছে এখানের মধ্যে, এটা ক্রমাগত বৃদ্ধি পায় না, কেমন। তারপর বলো এখানে ডেল্টা এইচটা কি, এখানে কি করছো তুমি, এখানে হচ্ছে এই এম থেকে 1 ইলেকট্রন বের করে ফেলছো, দেখো তো এই জিনিসটা কিভাবে লেখা যায়, ধরো আমি এই যে আমরা যে দেখাইছি এক্স ইলেকট্রন বের করে এক্স প্লাসে পরিণত করছি, এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারতাম, এক্স থেকে এক্স প্লাস আর ইলেকট্রন, এভাবেও দেখানো যায়। তাহলে এখানে যে ডেল্টা এইচ, এটা তাহলে কি, এটা তাহলে হচ্ছে আয়নীকরণ শক্তি, এটা কি হবে, এটা হবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন যেহেতু বের করছি এটা, ঠিক আছে। তারপর বলো সঠিক ক্রম কোনটা, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা হবে, দেখো এরা সবাই কি দ্বিতীয় পর্যায়ের মধ্যে কিছু ঝামেলা ছিল, দেখো এখানে আনসার হবে ডি নাম্বার। কেন ডি নাম্বার হবে, দেখো এই যে তুমি যদি লক্ষ্য করে দেখো, সেটা হলো এই যে দেখো এর থেকে এ বড় ছিল, আবার এর থেকে এ বড় ছিল, ঠিক আছে, ডি হচ্ছে তোমার আনসার। তারপর বলতেছে নির্মের কোনটা থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি প্রয়োজন, আজকেই পড়াইছি, দেখো আজকেই পড়াইছি তোমাকে, এটা এটা আজকেই পড়াইছি, 4টার মধ্যে সব থেকে বেশি শক্তি লাগবে কার, অ্যালুমিনিয়াম 3+-এর, আজকেই দেখো তোমাকে পড়াইছি অ্যালুমিনিয়াম 3+ যেটা ছিল তার শক্তি সব থেকে বেশি লাগছিল, ঠিক আছে। তারপর বলো 4টা মডেল ইলেকট্রোমিনাস দেওয়া আছে, কোনটার প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, কোনটা সর্বোচ্চ হবে, দেখো তো প্রথম কথা তো এটা আমার হবে না, এখানে যদি 3 আছে তাই এটা হবে না, আবার এটাও হবে না যদি 3 আছে, হয় এটা হবে নাহলে এটা হবে, বাট এখানে দেখো অর্ধপূর্ণ আছে, এখানে দেখো অর্ধপূর্ণ আছে, তাই প্রথমটা হচ্ছে আনসার হবে, ঠিক আছে। তারপর
আচ্ছা আমরা কয়েকটা সিকিউ করে আসি, আসো এমসিকিউ অনেকগুলো করছি, আমরা চলো একটা সিকিউ করে আসি, আসো একটা সিকিউ প্রবলেম সলভ করি। ওকে, দেখো তো বলতেছে এ অপেক্ষা, বলতেছে কি এখানে এ অপেক্ষা বি এর, দেখো কোশ্চেন কি বলছে, এ অপেক্ষা বি এর আয়নীকরণ বিভব বেশি ব্যাখ্যা করো। আচ্ছা এ সম্পর্কে কি বলা আছে দেখো তো, এর শেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা সেট দেওয়া আছে, তোমরা কি কেউ বলতে পারবা এ কি হবে আর বি কি হবে? দেখো এ এর ক্ষেত্রে n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 0 মানে কি, এটা হচ্ছে s, এটা হবে s, তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে অ্যাকচুয়ালি 4s1, এটা অ্যাকচুয়ালি কি হবে, এটা হবে 4s1, এটা হবে কি, এটা হবে 3s1, তার মানে এটা কি হবে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের বি হবে হচ্ছে আমাদের সোডিয়াম, আর এটা হবে অ্যাকচুয়ালি আমাদের এ হবে অ্যাকচুয়ালি আমাদের কাছে এখানে পটাশিয়াম। তো কোনটার আয়নীকরণ শক্তি বেশি, কোনটার আয়নীকরণ শক্তি বেশি বলো, কমেন্ট করো, কোনটার আয়নীকরণ শক্তি বেশি? ডেফিনেটলি সোডিয়ামের, সবাই এ বলতেছিলা, সবাই এ বলতেছিলা, তাহলে এটা হবে বি, এটা বি আনসার হবে না, না হ্যাঁ না মানে সোডিয়াম, ওকে ভেরি গুড, তাহলে বি এর আয়নীকরণ শক্তি বেশি হবে। এটা ব্যাখ্যা করতে পারবা না তোমরা, কিভাবে ব্যাখ্যা করবা, বলবা হচ্ছে প্রথমে আগে এদেরকে আইডেন্টিফাই করতে হবে, বলবা এদের যেহেতু এখানে তোমার n ইকুয়াল টু হচ্ছে 4, আর তাহলে এটা হচ্ছে যে আমাদের চতুর্থ পর্যায়ের মৌল, এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, মানে ব্যাখ্যাটা তুমি কিভাবে দিবা, দেখো ব্যাখ্যাটা এভাবে দিবা, তুমি বলবা যে এ যেটা আছে এটা হচ্ছে একটা চতুর্থ পর্যায়ের মৌল, তারপরে বি কি জিনিস, বি হচ্ছে একটা তৃতীয় পর্যায়ের মৌল, প্রথমে তো এটা বলবা আগে, এটা বলার পরে বলবা হচ্ছে এরকম যে তাইলে এটার ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, ইলেকট্রনের দূরত্ব এটা কম হবে, তাহলে এখানে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হবে, বেশি হবে, তাহলে এখানে ইলেকট্রন সরাইতে বেশি কষ্ট হবে, তাই এটার আয়নীকরণ শক্তি বেশি হবে, মানে এইভাবে করে ব্যাখ্যা দিয়ে দিবা, একটু ব্যাখ্যাটা ডিটেলসে দিবা, কেমন সব গ্রুপ দিয়ে ব্যাখ্যা দিবা, আশা করি জিনিসটা পারবা তোমরা, এটাতে তোমাদের সমস্যা হবে না। তারপর বলছে পর্যায়ের বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তনটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এখন উদ্দীপকে কোন পর্যায়ে নিয়ে কথা বলছে, তো বলছে এখানে দেখো তৃতীয় পর্যায়ে, তাহলে প্রথমে তুমি কি ব্যাখ্যা দিবা, তুমি বলবা যে কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া হলে, বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে তোমার এখানে কিন্তু ওই যে আমাদের ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে নিউক্লিয়াসের চার্জ বাড়ে, নিউক্লিয়াসের চার্জ এটা বাড়তে থাকে, এর ফলে কি হয়, ওই যে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন আকর্ষণ এটা কিন্তু বাড়তে থাকে, এর ফলে কি হয়, আয়নীকরণ শক্তি কিন্তু বাড়তে থাকে। একইভাবে তুমি আবার ওই যে জেড ইফেক্টিভ দিয়েও ব্যাখ্যা দিতে পারো, জেড ইফেক্টিভ এটা দিয়েও ব্যাখ্যা দিতে পারো, যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা দিলে হবে। আচ্ছা এরপরে বলবা কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি কিছু মৌলের মধ্যে পার্থক্য আছে, কি কি মৌল, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, তুমি বলবা যে ভাই ম্যাগনেসিয়াম তো বামে আর অ্যালুমিনিয়াম ডানে, তারপরে দেখা যায় ম্যাগনেসিয়ামেরটা বেশি হয়, কেন বেশি হয় একটু ব্যাখ্যা দিবা, কারণ ম্যাগনেসিয়ামে ইলেকট্রোমিনাস দেখাবা, অ্যালুমিনিয়ামে ইলেকট্রোমিনাস দেখাবা। এরপরে বলবা ফসফরাস এবং সালফার এদের মধ্যেও একটু কি হয় বলো তো, ব্যতিক্রম দেখা যায়, যদিও ফসফরাস একটা কম হওয়ার কথা, বাট দেখো ফসফরাসেরটা বেশি হচ্ছে, কার থেকে, সালফার থেকে, তাহলে এইটা ব্যাখ্যা দিতে পারবা না বলো তো, ঢাকা বোর্ডে আসছে, এটা কি পারা যাবে, একটু করে আমাকে জানাও, এটা কি পারা যাবে কিনা, এটা কি তোমরা পারবা এই জিনিসটা, ওকে এই জিনিসটা কি পারবা, ওকে চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে যে এক্স ওয়াই জেড মোলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এত এত এত, জেটের চেয়ে ওয়াই এর আয়নীকরণ শক্তির মান বেশি কেন, দেখো জেড কোনটা, জেড হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে অক্সিজেন, তার মানে এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে নাইট্রোজেন। এটা কেন, ওই যে অর্ধপূর্ণর পূর্ণর কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করবা, নাইট্রোজেনের ইলেকট্রোমিনাস দেখাবা আর তুমি এখানে অক্সিজেনের ইলেকট্রোমিনাস দেখাবা, দেখানোর পরে ওই যে অর্ধপূর্ণর কাহিনী দিয়ে ব্যাখ্যা করে দিবা, যেটা অর্ধপূর্ণ হওয়ার কারণে বেশি স্টেবল, আগে তো মৌলগুলোকে চিহ্নিত করবা, দেখো তোমার তো তুমি এক লাইনে লিখে দিলে হবে না, গ নাম্বার তোমাকে একটু বড় করা লাগবে, মানে ধরো অর্ধেক পৃষ্ঠা লেখা লাগবে অন্তত, তো তুমি আগে এগুলোকে আইডেন্টিফাই করবা যে উদ্দীপক হতে পাচ্ছি ওয়াই এর পারমাণবিক সংখ্যা 7, তার মানে ওয়াই হলো নাইট্রোজেন, জেড এর পারমাণবিক সংখ্যা 8, তাহলে জেড হলো অক্সিজেন, এগুলো আমার থেকেও তোমরা ভালো লিখতে পারো, লেখার পরে ইলেকট্রোমিনাস দেখাবা, পর অর্ধপূর্ণ দিয়ে ব্যাখ্যা করে দিবা, আশা করি বুঝতে পারছি। তারপর বলছে কি দেখো উদ্দীপকের এ মৌলের প্রথম আয়নীকরণ বিভব যেটা আছে সেটা বি মৌলের চেয়ে বেশি হলেও, দেখো কি বলছে, এটা কমা হবে এখানে, দেখো কি বলছে, বলতেছে কি উদ্দীপকের যে এ মৌল আছে তার প্রথম আয়নীকরণ বিভব
বি মৌলের চেয়ে বেশি। মানে আয়নীকরণ বিভব যদি প্রথম আয়নীকরণ বিভব হিসাব করি, তাহলে প্রথম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে এ মৌলের আয়নীকরণ বিভব বি মৌল থেকে বেশি। দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হওয়ার কারণ কি, বা দ্বিতীয়তে ক্ষেত্রে দেখা যাবে কিরকম, দ্বিতীয়র ক্ষেত্রে এ থেকে বি এরটা বড় হয়ে যাবে। দেখো তো কোয়েশ্চনটা বুঝতে পারছো কিনা, কোয়েশ্চনের লাইনটা বুঝতে পারছো কিনা। এখনো তোমাকে ব্যাখ্যা করতে বলছো, তুমি এখনো ব্যাখ্যা করো নাই, বাট কোয়েশ্চনে কি বোঝাতে চাইছে সেটা কি বুঝতে পারছো? কোয়েশ্চনে কি বোঝাতে চাইছে সেটা কি বুঝতে পারছো? তুমি কিন্তু এখনো কোয়েশ্চন ব্যাখ্যা করো নাই, বাট কোয়েশ্চনে তোমাকে কি বলছে দেখো, বলছে এ মোলের প্রথম আয়নীকরণ শক্তিটা বি মোলের থেকে বেশি। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এ হচ্ছে বড়, এ হচ্ছে বড়, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ বিভবটা কম, বা দ্বিতীয়র ক্ষেত্রে এ হচ্ছে ছোট। এটা কেন সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। প্রশ্নটা কি বুঝতে পারছো সবাই? ব্যাখ্যাটা এখনো পড়াই নাই তোমাকে, ব্যাখ্যা তোমাকে এখন আমি পড়াই নাই, বাট তুমি কি কোয়েশ্চনটা বুঝতে পারছো সবাই? একটু করে আমাকে বলো তো কোয়েশ্চনটা বুঝতে পারছি কিনা। তাজরিয়া কি কোয়েশ্চন করছো, ফার্স্ট সেক্টরে তো কখনো বড় হয় না, না না এটা না। দেখো এখন তুমি কিভাবে আনসার করবা, এটা ভালো করে বুঝো কিভাবে আনসার করবে। দেখো ফার্স্টে আগে তুমি মৌল চিহ্নিত করবা। ফার্স্টে বলবা যে এ জিনিসটা কি। দেখো এর এগুলো যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস কীরকম, লাস্টে 3s2 3p3। তাহলে এ কী হবে, এ হচ্ছে 3s2 3p3। তাহলে এরকম কার থাকে, এ হচ্ছে ফসফরাস। অন্যদিকে বি কি, বি দেখো বি হচ্ছে 3s2 3p4। তাহলে বি হচ্ছে কি, বি হচ্ছে সালফার। প্রথমে বলবা যে এর মধ্যে এই যে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, কার ক্ষেত্রে, প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলবা যে এতে মানে ফসফরাসে আর কি, ফসফরাসে অর্ধপূর্ণ অরবিটাল থাকে। কি থাকে, অর্ধপূর্ণ অরবিটাল থাকে। এই কারণে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এর আয়নীকরণ শক্তি কার থেকে বেশি, বি থেকে বড়। এইবার যখন তুমি দ্বিতীয় আয়নীকরণ শক্তি ব্যাখ্যা দিবা, তুমি বলবা তখন দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলবা, দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ফসফরাস থেকে একটি ইলেকট্রন বের হয়ে যায়, বের হয়ে গেছে, তাই এর অর্ধপূর্ণ অরবিটাল বজায় নেই। এর অর্ধপূর্ণ অরবিটাল যেটা আছে, অর্ধপূর্ণ অরবিটাল বজায় নেই। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো তো সালফারের ক্ষেত্রে কি হয়েছে, সালফারের ক্ষেত্রে, সালফারের বেলায় এর থেকে যখন তুমি একটি ইলেকট্রন বের করে ফেলবা, সালফারের ইলেকট্রন বিন্যাসটাতে তখন অর্ধপূর্ণ হয়ে যাবে না বলো তো? সালফারে কি হয়েছে, সালফারে যদি তুমি একটি ইলেকট্রন বের করো, বের করো, তাহলে এখানে কিন্তু অর্ধপূর্ণ আছে। বুঝতে পারতেছো কিনা দেখো। আর অর্ধপূর্ণ থাকলে কি হবে, এর আয়নীকরণ শক্তিটা বেশি হবে। ক্লিয়ার? দেখো তো আনসারটা বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে জানাও যে বোঝা গেছে কিনা, একটু করে আমাকে জানাও যে বোঝা গেছে কিনা, এটা বুঝতে পারছো কিনা দেখো। ওকে, ভেরি গুড, আশা করি বুঝতে পারছো। সেইভাবে করে তুমি ব্যাখ্যা করতে হবে। তারপর যে আসো বলো এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এদের প্রথম আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা। ডেফিনেটলি একই হবে না, ডেফিনেটলি একই হবে না, কারণ এরা একই পর্যায়ে আছে বা ডিফারেন্ট গ্রুপে আছে। তাহলে একই হবে না, এটা ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করবা, এগুলো সোজা জিনিস, এটা ব্যাখ্যা করবা, এটা তুমি পারবা। তারপর বলছে ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন, ই কি জিনিস আর ডি কি জিনিস ব্যাখ্যা করবা। এটা পারবা তুমি, এটা তোমাদের বাড়ির কাছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, এটা তোমার বাড়ির কাজ, এগুলো তুমি সব পড়াইছি তোমাকে। তারপর দেখো ই অপেক্ষা ডি এর আয়নীকরণ শক্তি বেশি কেন, ই অপেক্ষা ডি এর আয়নীকরণ শক্তি বেশি কেন, পারবা না বলো তো? এখানে দাও আয়নীকরণ শক্তি, ই কি জিনিস আর ডি কি জিনিস, ওই ই কি জিনিস আর ডি কি জিনিস। খারাপ, এখানে তো টাইপিং মিস্টেক আসছে, টাইপিং মিস্টেক আসছে। এটা কোয়েশনটা এরকম না, কোয়েশনটা হচ্ছে এরকম। কোয়েশনটা ছিল কীরকম জানো, আমি তোমার বলি। কোয়েশনটা ছিল যে তোমার এখানে, কোয়েশনটা ছিল এরকম, আমি তোমার বলি। কোয়েশনটা ছিল যে প্রদত্ত রেখাটি আদর্শ পর্যাবৃত্ত ধর্ম অনুসরণ করে না, করে না, ব্যাখ্যা করো। ভাই এটা দ্বারা কি বোঝাচ্ছে, আদর্শ পর্যাবৃত্ত ধর্ম মানে কি? দেখো তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আদর্শ পর্যাবৃত্ত ধর্ম কোনটা বলো তো? আয়নীকরণ শক্তির বেলায় আদর্শ পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে
তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে আয়নীকরণ শক্তিটা বাড়া উচিত না, বাট তুমি দেখবা এখানে দুই জায়গায় ব্যতিক্রম ঘটে। কোন জায়গায় ব্যতিক্রম ঘটে? দেখো একটা জায়গা হচ্ছে এইটা, এই যে এইটা থেকে দেখো এইরকম হয়ে গেছে, মানে এটা বেরিলিয়াম, এটা বোরন, বোরন আর বেরিলিয়ামের মধ্যে পার্থক্য ঘটে। আবার একইভাবে এই নাইট্রোজেন আর অক্সিজেন, এই দেখো অক্সিজেন আর নাইট্রোজেন, এটা আবার পার্থক্য ঘটে। মানে এটা হওয়ার কথা ছিল এরকম, বাট এরকম না হয় কি হয়, এরকম হয়ে যায়, জিগজ্যাগ হয়ে যায়। এটা কেন হয়েছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তো এই দুটো তুমি ব্যাখ্যা করতে পারবা না? বলো তো, এই দুইটা কি ব্যাখ্যা করতে পারবা? এই দুইটা কি ব্যাখ্যা করতে পারবা? এই দুইটা কি ব্যাখ্যা করতে পারবা? ডেফিনেটলি পারবা তুমি, এই দুটা ব্যাখ্যা করতে পারা উচিত তোমার। সো এটা তুমি ব্যাখ্যা করে দিবা, তারপর যাই। এখন দেখবা তুমি সবই পারবা, যে এখানে কিছু আছে এগুলো তুমি বাড়ি কাজ থাকবে তোমার, এগুলা এই সিকিউগুলো তোমার বাড়ি কাজ থাকবে। এখানে কতগুলো সিকিউ আমি তোমাকে দিয়ে দিছি, সেখানে অনেকগুলো সিকিউ আছে, দেখো এখানে অনেকগুলো সিকিউ আছে, দেখো এখানে অনেক কিছু কোয়েশ্চনও আছে, এগুলো তুমি সব পারবা, এগুলো সব তোমার বাড়ি কাজ থাকবে। কেমন? এগুলো সব তোমার বাড়ি কাজ থাকবে। সো এখানে কিছু সিকিউ আর কিছু এমসিকিউ এখানে দেওয়া থাকবে। দেখো এখানে কয়েকটা এমসিকিউ আছে, চলো এটা করে দিই আমি। বলো এটা এটা দাঁড়াও দেখি আমি কয়টা এমসিকিউ করতে হবে কিনা, আমি তোমাকে দাঁড়াও কিছু বাড়ি কাজ দিই। যেমন এটা করাইছি, এটা তুমি পারবা। বলো তো এটা কি হবে? নিষ্ক্রিয় গ্যাসের এরা নিষ্ক্রিয় থাকে কেন? নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় থাকে কেন বলো তো? আর আর 5 মিনিট লাগবে আমাদের ক্লাস শেষ করতে। নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় থাকার কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়, এই কারণে কি হয়, তারা নিষ্ক্রিয় থাকে, তারা কারোর সাথে রিয়াকশন করে না। রিয়াকশন করার জন্য ইলেকট্রনকে বের করতে হবে বা ইলেকট্রন প্রবেশ করাইতে হবে, সেটা স্টেবল থাকে, তাই হয় না। এটা পড়াইছে অলরেডি, এটা পারবা। তারপর এটা করে দিয়ে আসো। বলছে কি দেখো XYZ এদের পারমাণবিক সংখ্যা এরকম এত এত এত। বলো তো এই যে 36, এটা কি তোমার চেনা জানা লাগতেছে না? 36টা কার হয়ে থাকে? ক্রিপ্টনের হয়ে থাকে না? ক্রিপ্টন। তাহলে 36 হচ্ছে কি এক্স, 36 হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে সব থেকে বেশি কার হবে দেখো তো, ভালো করে বুঝো। এখানে আছে 36, এখানে আছে 37, এখানে আছে 38, সব থেকে বেশি হবে 36-এর। তাহলে এখানে এক্স এর আয়নীকরণ শক্তি সব থেকে বেশি। আর এই দুটার মধ্যে এ আছে ডানে, এ আছে ডানে, তাহলে এরটা বেশি হবে কার থেকে? 37 থেকে। তাহলে এটা হচ্ছে কি জেড, আর এরপর হচ্ছে এখানে ওয়াই। তাহলে ওয়াই জেড এক্স, এটা দেখো তো কোন অপশনে আছে? ওয়াই জেড এক্স এটা কোন অপশনে আছে দেখো? ওয়াই জেড এক্স এটা দেখো ডি নাম্বারে আছে, ডি, ডি হচ্ছে আনসার। ঠিক আছে, ডি হচ্ছে আনসার। তারপর যাই, এটা তুমি পারবা, এটা আমি পড়ানোর কিছু নাই, এটা পারবা। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এখানে শেষ। তাহলে কিছু এখানে সিকিউ এমসিকিউ তোমার বাড়ির কাজ হিসেবে থাকবে, এগুলো তোমরা একটু বাসায় করে নিবা। যেটাই তুমি পারবা না আমাদের টেলিগ্রাম ডাউট সেশন গ্রুপে তুমি জানাবা, কেমন? বা আমরা ডাউট সলভিং ক্লাসও নিব, এই মেবি নেক্সট এই ক্লাসের পরের একটা ক্লাসে আমরা ডাউট সলভিং ক্লাস নিব, কেমন? এর পরের ক্লাসের পরে। সো সবাই ভালো থাকবা, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন শক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা সহ বাকি যে পর্যাপ্ত ধর্ম আছে সেটা আমরা শেষ করব। আচ্ছা, ব্রেক দিতাম, ব্রেক দিলে তো আসলে অনেকের পড়া মিস হয়ে যাবে। আচ্ছা আমরা তো একটা ওই বললামই, আমরা যে তোমার হচ্ছে একটা ডাউট সলভিং ক্লাস নিব, ওই সময় তো একটা একদিন অফ থাকবে, তুমি কভার করে নিতে পারবা। সো যাই তাইলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।